তো দেখ, এখন আমরা অ্যাডমিশনে যে অঙ্কটা করাবো সেই অঙ্কটা আমাদের বইয়ের, ঠিক আছে, আমরা যে পিডিএফটা দিয়েছি বানিয়ে, ঠিক আছে, সেখানে পেজ নাম্বার 39 এ চলে যাবি। পেজ নাম্বার 39 এ স্পেশাল টাইপের দুটো কোশ্চেন দেয়া আছে এখনো পর্যন্ত, ঠিক আছে। তার 1 নম্বর কোশ্চেনটা করাবো, খুব ভালো অঙ্ক, অনেকগুলো অঙ্ক আছে, সেই অনেকগুলো অঙ্ক থেকে সবচেয়ে ভালো ভালো অ্যাডজাস্টমেন্ট গুলো এই অঙ্কে তোলা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এটা কখনোই ভাবা উচিত নয় যে এই অঙ্ক এক্সামে আসবে, ঠিক আছে। 7-8টা অঙ্ক, 7-8টা ভালো ভালো অঙ্ক চুজ করেছি, সেখান থেকে যেই অ্যাডজাস্টমেন্ট গুলো মনে হলো এগুলো করা দরকার সেই অ্যাডজাস্টমেন্ট গুলো তুলেছি। খুব ভালো অ্যাডজাস্টমেন্ট আছে অনেকগুলো, 12টা অ্যাডজাস্টমেন্ট আছে এই অঙ্কটা। কি বলেছে কোশ্চেনটা পড়ছি, স্বদেশ এন্ড স্বরাজ ওয়ার পার্টনার শেয়ারিং প্রফিটস ইকুয়ালি, মানে স্বদেশ আর স্বরাজ দুজন মিলে বিজনেস স্টার্ট করেছিল, তাদের প্রফিট শেয়ারিং রেশিও কি ছিল? ইকুয়ালি, মানে 1:1। সম্ভব ইজ অ্যাডমিটেড অ্যাজ আ পার্টনার, বিজনেসে নতুন একজন পার্টনার অ্যাডমিট হচ্ছে কবে? 1 এপ্রিল 2021 এ। তার পার্টনারের নাম কি? সম্ভব। তার শেয়ার কত? ফর 1/5 শেয়ার ইন প্রফিট। ব্যালেন্স শিট বলেছে 31 মার্চ 2021। তো ব্যালেন্স শিটে যা যা দিয়েছে দেখে নিয়েছি ব্যালেন্স শিট, একটা একটা করে অ্যাডজাস্টমেন্ট পড়ি কি বলেছে। মন দিয়ে শুনবি অ্যাডজাস্টমেন্ট গুলো। অঙ্ক দেখে ঘাবড়ানোর কিছু নেই যে এতগুলো অ্যাডজাস্টমেন্ট আমরা পারবো না, এরকম কিছু ব্যাপার নেই, অঙ্কটা খুব ইজি অঙ্ক। 1 নম্বর বলেছে সম্ভব উইল ব্রিং ইন ₹20,000 অ্যাজ হিজ ক্যাপিটাল। মানে বিজনেস যে নতুন পার্টনার আছে তার নাম সম্ভব, কত টাকা ক্যাপিটাল নিয়ে আসছে? 20,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে। এন্ড ₹5,000 অ্যাজ হিজ শেয়ার অফ গুডউইল, এবং প্রিমিয়াম বাবদ কত টাকা নিয়ে আসছে? 5,000 টাকা, ঠিক আছে। গুডউইল ব্রট ইন বাই সম্ভব, মানে নতুন পার্টনার সম্ভব যে প্রিমিয়ামের টাকাটা নিয়ে আসছে সেই টাকাটা স্যাক্রিফাইসিং পার্টনার বা ওল্ড পার্টনার যাই বলিস, কি নাম আছে? স্বদেশ আর স্বরাজ, এরা উইথড্র করে নিচ্ছে, যেটা আমরা আগে অনেক করেছি, ঠিক আছে তো। তারপর 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছে প্রভিশন ফর ডাউটফুল ডেট শুড বি ব্রট আপ টু 5% অন ডেটার্স। 3 নম্বর বলেছে ডেটার্স, এটা নতুন পয়েন্ট, এই পয়েন্টটা নতুন, 1 আর 2 পেরে গেল, 3 নম্বর নতুন পয়েন্ট বলেছে a debtor whose due of ₹14,000 were written off as bad debt last year। একজন ডেটার ছিল যার কাছে আমরা 14,000 টাকা পেতাম, অর্থাৎ আমার বিজনেসে একটা কাস্টমার ছিল যার কাছে 14,000 টাকা পেতাম, ঠিক আছে। যার কাছে আমরা 14,000 টাকা পেতাম, সে কি করেছে? যেহেতু টাকা দিচ্ছে না, তাই আমি আগের বছরই ওকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি, আগের বছরই ওকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি, ঠিক আছে। পে 10,000 ইন ফুল সেটেলমেন্ট, অর্থাৎ এই বছরে ও 10,000 টাকা পেমেন্ট করে দিয়েছে। বুঝতে পারলি কি বললাম? এটা দেখতে হলে ফোনটাকে রোটেট করে দে, ভালো করে দেখতে পারবি। ফোনটাকে রোটেট করে নি, ফোনটাকে রোটেট করে নি, ভালো করে দেখতে পারবি, ঠিক আছে। তো ওইভাবে দেখতে অসুবিধা হবে। আবার বলছি, আমার দোকানে একটা কাস্টমার ছিল, ঠিক আছে, যার কাছে আমি কত টাকা পেতাম? 14,000 টাকা পেতাম। কত টাকা পেতাম তার কাছে? 14,000 টাকা পেতাম। তো কি করেছে? 14,000 টাকা পেতাম, তো ও যেহেতু টাকা দিচ্ছে না, ওকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি, আগের বছরই ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি। তো সেই ভদ্রলোক এই বছর আমার দোকানে আসলো, দোকানে এসে ওর কাছে 14,000 টাকা পেতাম, ও আমাকে 10,000 টাকা দিয়ে চলে গেছে, এবং 10,000 টাকা দিয়েছে, বলছে তুমি সেটেল করে দাও। বুঝতে পারলি? এর জন্য কি করতে হবে? নতুন এন্ট্রি, নতুন এন্ট্রি। এটা পারবি কি জানি না, এটা বলে দেবো। তাহলে মেশিনারি ইজ আন্ডার ভ্যালুড বাই 10%। এটা খুব সম্ভবত এই এন্ট্রিটা 3 নম্বর ভিডিওতে ছিল, আমাদের অ্যাডমিশন অফ পার্টনার যে 3 নম্বর ভিডিও ছিল সেখানে এই পয়েন্টটা ছিল। মেশিনারি ইজ আন্ডার ভ্যালুড বাই 10%। ওখানে ছিল ফার্নিচার ওভার ভ্যালু, ছিল ওভার ভ্যালু লেখা ছিল, এখানে আন্ডার ভ্যালু হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তো মেশিনারি আন্ডার ভ্যালু বাই 10%, আর ফার্নিচার টু বি ডিক্রিজ বাই 12.5%, মানে ডেপ্রিসিয়েটেড। দেখ, আন্ডার ভ্যালু মানে জানিস তো, আন্ডার ভ্যালু মানে 10% কম দেখিয়েছি, কমাতে বলেনি, 10% কম দেখিয়েছি, ঠিক আছে। তাহলে আমাকে ঠিক করতে হবে এটা। তো স্টকের ভ্যালু হচ্ছে 23,000 টাকা। ক্যাশিয়ার হ্যাজ মিস অ্যাপ্রোপ্রিয়েটেড ক্যাশ অফ রুপিস 4,000। আমাদের কোম্পানিতে ক্যাশিয়ার আছে না, টাকা নিয়ে পালিয়ে গেছে। কোম্পানিতে ক্যাশিয়ার আছে, 4,000 টাকা নিয়ে পালিয়ে গেছে, ঠিক আছে। আর কোনো কাজ পেলো না, বাজে লোক একটা ক্যাশিয়ার 4,000 টাকা নিয়ে পালিয়ে গেছে, 4,000 টাকা ঝেপে দিয়েছে। ক্যাশ বাক্সকে দায়িত্ব দিয়েছিল, ও 4,000 টাকা ঝেপে দিয়েছে। তারপর কি বলেছে? ল্যান্ড এন্ড বিল্ডিং বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%। তো ল্যান্ড এন্ড বিল্ডিং এর ভ্যালু কত পার্সেন্ট বেড়ে যাচ্ছে? 20%। ইনভেস্টমেন্ট অফ ₹2,000 which did not appear in the books should be recorded।
মানে 2000 টাকার ইনভেস্টমেন্ট বইতে রেকর্ডই করিনি। তার মানে বুঝতে পারছিস আমি যতগুলো ভিডিও করেছিলাম সব কটা ভিডিওর অ্যাডজাস্টমেন্ট সব তুলে দিয়েছি। বা আমি 3 নম্বর ভিডিওতে কি দিয়েছিলাম, আনরেকর্ডেড অ্যাসেট আনরেকর্ডেড লাইবিলিটি বলেছিলাম তো, দেখ এর মধ্যে দিয়ে দিয়েছে। 3 নম্বর ভিডিওতে ওভার ভ্যালুড আন্ডার ভ্যালুড বলেছিলাম, দিয়ে দিয়েছে। সমস্ত কিছু যত ভিডিও করি সবকিছু মিক্সচার করা আছে এর মধ্যে। আচ্ছা আর কি বলেছে, বলছে an item of rupees 600 included in syndicator is not likely to be claimed, hence should be written back। অনেকগুলো করেছি, অনেকগুলো অঙ্কের রেকমেন্ডই ছিল। তাহলে there was unrecorded equipment, একটা ইকুইপমেন্ট ছিল আনরেকর্ডেড, রেকর্ডই করা হয়নি ইকুইপমেন্টটা। কত টাকা, 40,000 টাকার ইকুইপমেন্ট রেকর্ড করা হয়নি। এখন যেই ইকুইপমেন্টে রেকর্ড করা হয়নি আজকে তার ভ্যালু 28,000 টাকা। কি করবে এটাও বলবো, বলি স্যার এরকম এন্ট্রি তো পাইনি। আগে তো আপনি করেছেন আনরেকর্ডেড অ্যাসেট বা আনরেকর্ডেড ডেটা সেরকম করেছেন, ইনভেস্টমেন্ট করেছেন, কিন্তু আনরেকর্ডেড একটা অ্যাসেট ছিল যেটা রেকর্ড করেননি তার ভ্যালু আজকে এই যাচ্ছে। এর আবার কি এন্ট্রি করবো, এটা তো বুঝতে পারছি না, সব বুঝিয়ে দেবো। তারপর কি বলেছে, out of the amount of insurance premium which was debited to profit and loss account, আমরা ফাইনাল অ্যাকাউন্ট করেছি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম কোথায় আসতো, পিএল অ্যাকাউন্টে ডেবিট আসতো। তো পিএল অ্যাকাউন্টে ডেবিটে ইন্স্যুরেন্স প্রিমিয়াম যত টাকা দেখিয়েছি তার মধ্যে 5,000 টাকা টু বি ক্যারিড ফরওয়ার্ড টু দ্য নেক্সট ইয়ার, অর্থাৎ 5,000 টাকা তার পরের বছরে ক্যারি ফরওয়ার্ড করছে, এটাকে বলা হয় প্রিপেড ইন্স্যুরেন্স। শুনেছিস তো, ধর এই বছর ইন্স্যুরেন্স দেখিয়েছি 15,000 টাকা, তার মধ্যে বলছি 5,000 টাকা পরের বছরের টাকা, তো মানে কি এটা প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্সের জন্য কি করতে হয় সেটাও করবো। তারপরে লাইবিলিটি অন অ্যাকাউন্ট অফ ওয়ার্কসম্যান ওয়ার এস্টিমেটেড at rupees 12,000। আচ্ছা আমি যদি এখন তোদের বলি ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড কত নম্বর ভিডিওতে করেছিলাম বলতে পারবি, কত নম্বর ভিডিও ছিল ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, 4 নম্বর ভিডিওতে ছিল ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড আর ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। ঠিক আছে, এই অঙ্কের মধ্যেই ওয়ার্কসম্যান আছে, ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ডও আছে, আবার ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ডও আছে। এটা আশা করিস না ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড আর ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড ডিটেইলসে বোঝাবো, আগেই বোঝানো আছে, তাই তো। বলছে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড কত আছে, স্যার ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড তো দেখতে পাচ্ছি 30,000 টাকা আছে, তার ভ্যালু এখন কত দাঁড়াচ্ছে, 12,000 টাকা দাঁড়াচ্ছে। তাহলে বুঝতে পারলি, এই অঙ্ক দিয়েছি, আমাকে বলেছে তুমি জার্নাল করে দাও আর ব্যালেন্স শিট করে দাও, ঠিক আছে তো, কোনো চিন্তা নেই। জার্নালে পরে দেখা যাবে জার্নাল কি করে করতে হয়। তাহলে মোটামুটি বোঝা গেল, আইডিয়া হলো তো। প্রথমে কি করবো, এক একটা করে পয়েন্ট পড়। ক্যাপিটালের ব্যালেন্স বসিয়ে দে। দেখ আমি লেখার ভুলে নিয়েছি, তোরা তো প্রপার দাগ কাটবি, কেননা বোর্ডে দাগ কাটা সম্ভব নয়, ঠিক আছে, এত ছোট জায়গায় দাগ কাটা সম্ভব নয়। তো প্রপার প্রথমে ডিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট শর্ট ফর্ম লিখবি, তোরা ফুল ফর্ম লিখবি, অ্যাকাউন্ট ডেবিট টেইট লিখবি, তাই তো। এখানে কি বলেছিলাম, ডিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিটে আমি বলেছিলাম এই দিকে হচ্ছে লস আর এই দিকে হচ্ছে প্রফিট, বলেছিলাম না, আমি কি বলেছিলাম এই দিকে লস আর এই দিকে প্রফিট। এক্সামে কখনো লিখবি না, এক্সামে লিখলে কিন্তু কেটে দেবে, এই লস প্রফিট কখনো লেখা যায় না, বোঝানোর জন্য লিখছি। এইদিকে লস এইদিকে প্রফিট, মানে কোনো অ্যাসেট আর লাইবিলিটি ডিভ্যালু করার ফলে যদি মনে হয় আমার প্রফিট হয়েছে তাহলে ক্রেডিটে বসাবো, আর যদি মনে হয় লস হয়েছে তাহলে ডেবিটে লিখবো, কিন্তু লস আর প্রফিট এক্সামে লিখবি না, এক্সামিনার খুঁজে যেতে পারে এটা লিখলে। আচ্ছা তারপর হলো পার্টনার্স ক্যাপিটাল, আমি শর্টে লিখেছি অ্যাকাউন্ট, তোরা ফুল ফর্ম লিখবি অ্যাকাউন্ট, ঠিক তো। ক্যাপিটাল বাড়ে কোন দিকে, ক্রেডিট দিকে বাড়বে, আর ডেবিট দিকে কমবে, লিখে দিয়েছি প্লাস মাইনাস। প্রথম পার্টনারের নাম কি দেখ, স্বরাজ, সরি এটা কি আছে, স্বরাজ হবে না, এটা স্বদেশ, এটা স্বরাজ, এটা সম্ভব, আবার বলছি স্বদেশ স্বরাজ সম্ভব, সেখানে ডি বসিয়ে দিলে বুঝতে অসুবিধা হবে। দুটো হলো, তারপর কি করব, ব্যালেন্স শিট, ঠিক আছে, লাইবিলিটি অ্যাসেট। আমি বারবার শিখিয়েছিলাম ব্যালেন্স শিট কোন দিন করতে হয়, যেদিন নতুন পার্টনার অ্যাডমিট হবে। তো ব্যালেন্স শিটের নিচে ডেট লিখবি কি, অ্যাজ অন লিখে নে, আমি বলছি লিখে নে অ্যাজ অন, কোন দিন অ্যাডমিট হয়েছে, স্যার 1 এপ্রিল 2021, লিখ 1/4/21, এখানে লিখবি ব্যালেন্স শিট অ্যাজ অন লিখবি 1/4/21, যা যা বলছি পুরো লিখে নিবি, ঠিক আছে তো, সবাই লিখবি 1/4/21 হয়ে গেল। 1 2 3 এইগুলোই তিনটে হচ্ছে মেন অঙ্কের পার্ট। এবার ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স, ক্যাশ এন্ড ব্যাংক অ্যাকাউন্ট, ফুল ফর্ম লিখো অ্যাকাউন্ট, এটা হচ্ছে ওয়ার্কিং সেট পার্ট। আমি বারবার শিখিয়েছি, আমি আগের দিনও বলেছিলাম অ্যাডমিশন বলুক বা রিটায়ারমেন্ট বলুক বা পরবর্তী চ্যাপ্টার যখন করব ডিসোলিউশন, সব কটা চ্যাপ্টারে ক্যাশ এন্ড ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই খুলবি, অবশ্যই খুলবি, ঠিক আছে, কোনো ক্ষতি নেই এখানে। এখন তুই বলতে পারিস স্যার এই অঙ্কে ক্যাশের ব্যালেন্স আলাদা দিয়েছে, ব্যাংকের ব্যালেন্স আলাদা দিয়েছে, আপনি ক্যাশ আর ব্যাংক দুটো অ্যাকাউন্ট খুলুন না। না, ক্যাশ আর ব্যাংক দুটোকে মিলিয়ে দেব, কি করব, দুটোকে মিলিয়ে দেব, নালে কঠিন হয়ে যাবে অঙ্কটা, বুঝতে পারছিস তো, দুটোকে মিলিয়ে দেব ক্যাশ, এই জন্য দেখ লিখে দিয়েছি ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স, ঠিক আছে তো। দেখ আমি তো অঙ্ক এখন আরম্ভই করিনি,
অঙ্ক এখন আরম্ভ করিনি, 10 মিনিট ধরে কোশ্চেনটাই করলাম, 10 মিনিট ধরে কোশ্চেনটা করলাম। এবার অঙ্কটা আরম্ভ করবো, এক একটা করে করবো। প্রথমে তোরা জানিস ক্যাপিটালে ব্যালেন্স বসিয়ে দে, কোথায় বসে ক্যাপিটাল ব্যালেন্স বসিয়ে দে, লেখ ক্যাপিটাল অ্যাকাউন্টে লেখ বাই ব্যালেন্স বিডি, ক্যাপিটাল অ্যাকাউন্টে লেখ বাই ব্যালেন্স বিডি কত টাকা, স্বদেশে লিখবি 60,000 টাকা, স্বরাজে লিখবি 40,000 টাকা, ঠিক আছে? কোনো কোশ্চেন নেই, বুঝেছিস? নেক্সট একটা করে অ্যাডজাস্টমেন্ট করি, আর সেরকম কিছু বোঝানোর নেই, এবার অ্যাডজাস্টমেন্ট করি একটা করে। এক নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছে সম্ভব নতুন পার্টনার উইল ব্রিং নিয়ে এসছে ইন রুপিস 20,000, কি নিয়ে এসছে? 20,000 টাকা নিয়ে এসছে। অ্যাজ ইজ ক্যাপিটাল, ও ক্যাপিটাল ও 20,000 টাকা নিয়ে এসছে। কি নিয়ে এসছে? ক্যাপিটাল কত নিয়ে এসছে? 20,000 টাকা। বলবি স্যার ক্যাপিটাল যদি 20,000 টাকা নিয়ে আসে তাহলে বিজনেসে টাকাই আসছে, তাহলে ব্যাংকের ব্যালেন্স বেড়েছে। তাহলে ব্যাংক কোথায়? এই যে ওয়ার্কিংস এর পার্ট। দেখ ক্যাশে কত টাকা ছিল এখানে লিখছি, ক্যাশ আর ব্যাংকের ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসে, জানি তো আমরা। টু ব্যালেন্স বিডি কত টাকা লিখবি? বলে স্যার কত টাকা লিখবো? ক্যাশে ছিল 12,000 টাকা, এখানে লিখছি ক্যাশে ছিল 12,000 টাকা, ব্যাংকে ছিল 28,500 টাকা, টোটাল কত হলো? 40,500 টাকা, ঠিক তো? বুঝতে পারছিস তো? তোরা একটু যোগ বিয়োগ করবি, আমি যোগ বিয়োগ খুব ভুল হয়, যোগ বিয়োগ তোরা নিজেরা করে নিবি। 28,000 আর 12,000, 28,500 যোগ করে 40,500, ঠিক আছে তো? তো নতুন পার্টনারের নাম ছিল সম্ভব। সম্ভব কত টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে? বল বল, সম্ভব কত টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে? 20,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে। তাহলে বিজনেসে কি হলো? 20,000 টাকা ব্যাংকের ব্যালেন্স বাড়লো, বিজনেসে ব্যাংকের ব্যালেন্স 20,000 টাকা বাড়লো, তাহলে ডেবিটে লিখবো 2, কি লিখবো? কে নিয়ে এসেছে টাকাটা? সম্ভব। লিখ টু সম্ভব ক্যাপিটাল, লিখ টু সম্ভব ক্যাপিটাল কত টাকা? 20,000 টাকা, তাই তো? সঙ্গে সঙ্গে ডবল পোস্টিং করবো, অ্যাডজাস্টমেন্ট মানে ডবল পোস্টিং শিখিয়েছি। তার মানে সম্ভব যে 20,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসলো, তাহলে সম্ভবের ক্যাপিটাল বাড়লো না কমলো? তাহলে কোন দিকে লিখবো? এই দিকে লিখ বাই ব্যাংক অ্যাকাউন্ট। সব সময় তোরা ক্যাশে না গিয়ে ব্যাংকেই করার চেষ্টা করবি, কারণ বড় বড় জায়গায় ট্রানজাকশন সব ব্যাংকের মাধ্যমে হয়, ক্যাশে ট্রানজাকশন হয় না, ঠিক আছে তো? তাহলে কি লিখবো? এটা অ্যামাউন্ট ব্রট ইন, তাই তো? শিখিয়েছিলাম তো অ্যামাউন্ট ব্রট ইন কত টাকা? 20,000 টাকা। সম্ভবের ঘরে লিখেছিলাম 20,000 টাকা। তা এই টাকা আনলে কি বাকি দুজন পার্টনার খুশি হতো? ক্যাপিটাল আনলে কি খুশি হতো? কি আনতো? তো আর প্রিমিয়ামের টাকা। এই টাকাটা দিয়ে কি হয়? বলছে বিজনেসের যা অ্যাসেট আছে তার ভাগ তুই পাবে, তুই বিজনেসের প্রফিটের ভাগ কি পেতে চাও? হ্যাঁ। সম্ভব বলছে হ্যাঁ বিজনেসের প্রফিটের ভাগ পেতে চাই, তাহলে তুমি প্রিমিয়াম নিয়ে আসো, প্রিমিয়ামের টাকা নিয়ে আসো। তা দেখ প্রিমিয়াম কি বলেছে, ওকে 5,000 টাকা প্রিমিয়াম আনতে বলেছে, এনে দিয়েছে। ওকে বলেছে 5,000 টাকা, সম্ভব প্রচুর বড় লোক, প্রচুর টাকা আছে, ওকে বলেছে টাকা আনতে, এনে দিয়েছে। তাহলে কি করবো? বিজনেসের ক্যাশ বেড়ে গেছে, তাহলে লিখো কি 2। এখানে কিন্তু টু সম্ভব ক্যাপিটাল লিখবো না, প্রিমিয়াম নিয়ে এসে টু প্রিমিয়াম ফর গুডউইল লিখবো, টু প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা? 5,000 টাকা হয়ে গেল। আচ্ছা এই যে প্রিমিয়ামের টাকাটা কে নিয়ে আসছে? সম্ভব। এই টাকাটা কারা নেবে? ওল্ড না ভুল, ওল্ড পার্টনার বলবি না, যারা স্যাক্রিফাইস করলো তারা নেবে। স্যার স্যাক্রিফাইস কারা করেছে? আমি শিখিয়েছিলাম স্যাক্রিফাইসিং রেশিও বের করার নিয়ম। যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয়, বলেছিলাম না ট্রিক্স বলেছিলাম, যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ড রেশিওটাই স্যাক্রিফাইসিং রেশিও, বলেছিলাম তো। তার মানে এখানে ছোট্ট করে একটা ওয়ার্কিংস করে নে, ব্যাংক অ্যাকাউন্টের নিচে কর একটা ওয়ার্কিংস লেখ, স্যাক্রিফাইসিং রেশিও বলে আন্ডারলাইন কর, স্যাক্রিফাইসিং রেশিও বলে আন্ডারলাইন কর, স্যাক্রিফাইসিং রেশিও বলে আন্ডারলাইন কর। কত হবে স্যাক্রিফাইসিং রেশিও? স্যাক্রিফাইসিং রেশিও হবে 1:1, বুঝলি? স্যার কেন 1:1 হলো? দেখ আমি শিখিয়েছিলাম, আমি বারবার বলছি, যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয়, যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ড রেশিও স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে এখানে ওল্ড রেশিও কত ছিল? তাহলে প্রথমেই তো বলেছি ইকুয়ালি, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও তো তোর 1:1ই হবে। নিউ রেশিও যেহেতু বলে দেয়, তো যদি অসুবিধা হয় ব্র্যাকেটে লিখে রাখতে পারিস, নিউ রেশিও ইজ নট গিভেন, নিউ রেশিও ইজ নট গিভেন, তাই ওল্ড ইকুয়াল টু স্যাক্রিফাইসিং রেশিও। বুঝা গেল তো লাইনটার মানে? চল একটু লিখলে হয়ে গেল, কাজ কাজ হয়ে গেল, আমাকে নতুন করে করতে হলো না স্যাক্রিফাইসিং রেশিও। বুঝতে পারলি না কত সোজা হয়ে গেল? তার মানে নতুন পার্টনার প্রিমিয়াম দিয়েছে 5,000 টাকাটা, এই টাকাটা কারা নিয়ে নেবে? মানে এই 5,000 টাকা ভাগ হয়ে যাবে কাদের মধ্যে? স্যাক্রিফাইসিং পার্টনারের মধ্যে, মানে স্বদেশ আর স্বরাজের মধ্যে। তাহলে ওদের অ্যাকাউন্টে চলে গেলে ওদের অ্যাকাউন্ট বাড়বে না কমবে? বেড়ে যাবে। তাহলে এখানে লিখবো প্রিমিয়াম ফর গুডউইল,
কত টাকা স্যার 2500 লিখে দে 2500 ক্লিয়ার তো এরপর কি বলেছে পর শেষ হয়নি এখনো বলছে ওদের অ্যাকাউন্টে তো 2500 পড়ে গেল ওরা আবার এই টাকা তুলে নিয়েছে টাকা যদি তুলে নেয় তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে কমবে কত টাকা কমবে স্যার ও আড়াই তুলেছে তাহলে 5000 টাকা কমে গেল তাহলে কি লেখা উচিত বলে দিই কি লেখা উচিত আচ্ছা বল স্বদেশ কত তুলছে স্বদেশ কত তুলবে 2500 লিখো বাই স্বদেশ ক্যাপিটাল অ্যাকাউন্ট 2500 তারপর স্বরাজ কত তুলছে 2500 বাই স্বরাজ তাহলে টাকাটা তুললে ক্যাপিটাল কমে যাচ্ছে ক্যাপিটাল কমলে কত লিখলো স্যার ডেবিটে লিখবো তাহলে কি লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট বুঝতে পারছিস তো 2500 তাহলে কি হলো দেখ এতক্ষণে একটা এন্ট্রি কমপ্লিট হলো ঠিক আছে তো 2 নম্বর এন্ট্রি চলে যা বলছে প্রভিশন ফর ডাউটফুল ডেট কত বলছে 5% অন ডেটার্স তাহলে আই ব্যালেন্স শিটে আই ডেটার্স কত ছিল স্যার ব্যালেন্স শিটে ডেটার্স আছে 20000 ব্যালেন্স শিটে ডেটার্স কত আছে 20000 প্রভিশন কত পার্সেন্ট বলেছে 5% বলেছে 5% বলেছে তো 20000 5% কত হয় 1000 টাকা প্রভিশন দেখাতে হবে 1000 টাকা কিন্তু অলরেডি কত টাকা দেখানো আছে 500 টাকা দেখানো আছে পেয়েছিস খুঁজে ব্যালেন্স শিটের দিকে তাকা আমাকে দেখাতে হবে 1000 কিন্তু দেখানো আছে কত 500 তাহলে আর কত টাকা দেখাতে হবে বুঝলি না চল আবার বলেছি 20000 টাকা ছিল ডেটার্স আমরা প্রভিশন মেইন অ্যামাউন্টের উপর দেখাই 20000 এর উপর দেখাই 20000 5% কত 1000 টাকা আমাকে 1000 টাকা দেখাতে হবে কিন্তু অলরেডি দেখানো আছে 500 টাকা তাহলে আর কত টাকা দেখাতে হবে আরো 500 টাকা দেখাতে হবে আরো 500 টাকা তা আরো যদি 500 টাকা প্রভিশন দেখে প্রভিশন তো আমাদের এক ধরনের লাইবিলিটি দেখাতে হবে আমাকে লাইবিলিটি আরো দেখাতে হবে 500 টাকা তাহলে এটা আমার কাছে লাভ না লোকসান বল আবার বলছি আমাকে 1000 টাকা লাইবিলিটি দেখাতে হবে আমি লাইবিলিটি 500 টাকা দেখিয়ে দিয়েছি তাহলে আমাকে আর কত টাকা লাইবিলিটি দেখাতে 500 টাকা তাহলে লাইবিলিটি দেখানো আমার কাছে প্রফিট না লস হলে কোন দিক এই যে লস তাহলে কি লিখবো এখানে টু প্রভিশন ফর ডাউটফুল ডেট হ্যাঁ কি না টু প্রভিশন ফর ডাউটফুল ডেট কত টাকা হলো 500 টাকা স্যার দেখিয়ে দিন একটু কি করে আসলে দেখিয়ে দিন দেখাবো না দেখাতে পারবি এখানে দেখিয়ে দিচ্ছি আমি দেখিয়ে মুছে দেবো তোর ঢুকে দিবি আমি দেখিয়েই মুছে দেবো কি করে এখানে বড় করে দেখাচ্ছি 20000 টাকা তার উপর 5% পড়ে কত হচ্ছে 1000 টাকা তার থেকে 500 টাকা যেহেতু দেখানো আছে মাইনাস করে বুঝতে পারলি কি করে হলো বোঝা গেল আমি কিন্তু এক্ষুনি মুছে দেবো ঢুকে নে তোদের টোকা তারপরে ঢুকে নে রিভলিউশন অ্যাকাউন্টটা হাফ পাতা করলে ভালো হতো হাফ পাতা করলে বেটার হতো আমি জানি না বুঝতে পারছি না কতটা হবে তো যাই হোক এবার ব্যালেন্স শিটে অ্যাসেটের ডেটার্স তাই তো আমার এখানে দেখ বারবার বলছি জায়গা কিন্তু ছোট জায়গা ছোট আমি ডেটার্সটা লিখবো যেমন লেখা হবে লিখায় মুছে দেবো কিন্তু তোরা ঢুকে নিবি ঠিক আছে তো তাহলে ডেটার্স কত ছিল দেখ ডেটার্স কত ছিল স্যার ডেটার্স 20000 টাকা ছিল দেখ ইনারে লিখছি 20000 মাইনাস প্রভিশন কত দেখালাম তো এই দেখ 20000 5% কত 1000 টাকা কি 1000 টাকা তো তাহলে প্রভিশন 1000 টাকা 20 থেকে 1000 বাদ দিয়ে 19000 টাকা হয়ে গেল তোরা ঠকেছিস তো 20 থেকে 1000 বাদ দিয়ে 19000 হয়েছে ডেটাস কমপ্লিট এবার আমি কি করব আমার জায়গা ছোট বারবার বলি জায়গা ছোট তাই আমি ডেটাসটাকে একবারে কেটে 19 করে দিচ্ছি বুঝতে পারলি তো তোদের আশা করি টোকা হয়ে গেছে মানে তোরা কি করে বুঝি তোর পেন দিয়ে লিখিস তোরাই বুঝতে পারবি আমি বুঝছি কারণ আমার কাছে জায়গা নেই আমাকে এইটুকু জায়গা মধ্যে ব্যালেন্স শিট ধরাতে হবে কি করে ধরাতে পারবো না তো তাই আমি এখানে একবার 19 করে দিলাম বুঝতে পারলি তো তাই বলে কিন্তু তোরা 19 করিস না তোরা পুরোটাই দেখাস আমার জায়গা নেই বলে এটা দেখাচ্ছি কিছু করার নেই আমার কাছে নেক্সট কি বলেছে অ্যাডজাস্টমেন্ট দুটো অ্যাডজাস্টমেন্ট হলো 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট ভালো অ্যাডজাস্টমেন্ট বলেছে ধর এদিক শোন একদম পুরো পাতি কথা একদম পুরো ইজি জিনিস বলছি আমার একটা বিজনেস আছে একটা কাস্টমার আছে কাস্টমারের নাম কি বলতো রাম কাস্টমারের নাম রাম ওর কাছে আমি টাকা পাই ওর কাছে প্রতি বছরই টাকা চাই টাকা দে ও টাকাই দেয় না ওর থেকে লাস্ট 4-5 বছর ধরে টাকাই চেয়েছি টাকাই দিচ্ছে না তো আমি কি বলছি আমি বুঝেই যে টাকা মেরে দেবে চিটিং বাজে লোক টাকা মেরে দেবে আমি বুঝেই গেছি টাকা মেরে দেবে আমি লাস্ট ইয়ার আগের বছর ওকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি আগের বছরই ওকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি
আর ব্যাড ডেট যখনই ওকে ডিক্লেয়ার করে দিই তাহলে কি আর ওর কাছে আর তো নেই, ওকে তো ওকে টাকা পাই না। আরে একটা পার্টি ছিল রাম, ওর কাছে টাকা পাই, ও টাকা দিচ্ছে না, আমি ওকে ব্যাড ডেট ঘোষণা করে দিলাম। তো ব্যাড ডেট ঘোষণা করে দিলাম মানে আর ফিউচারে টাকা পাবোই না, ঠিক আছে? তো তো ওকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি, পরবর্তী সময় ও শুনেছে আমি ওর নামে বলেছি যে ও লোকটা খারাপ লোক ছিল রাম, ওর থেকে আমার থেকে গুডস কিনেছে, মাল কিনেছে, টাকা মানে মাল নিয়ে গেছে, টাকা পয়সা দিয়ে যায়নি। এবার ওর ফ্রেন্ড সার্কেল মানে রামের যারা ফ্রেন্ড সার্কেল তারা আমার দোকানে এসছে, তাদেরকে বলা হয়েছে। তখন ওই কি হয়েছে, রামের ফ্রেন্ড সার্কেল গুলো রামকে গিয়ে বলেছে যে কি তুমি এই দোকান দিয়ে মাল কিনে নিয়ে এসছো, চিটিংবাজি করেছো, টাকা পয়সা দাওনি। ওর শুনে খুব খারাপ লেগেছে। ও নেক্সট ইয়ারে আসলো, আমি ওকে কত পেতাম, রামের কাছে 14,000 টাকা পেতাম। ও রাম বললো তুমি এরকম বলেছো, ঠিক করনি বলে। ও 14-র মধ্যে আমি বললাম ঠিক করিনি মানে টাকা পেতাম, টাকা দাওনি, বলেছি ঠিক করেছি, ভালো করেছি, ঠিক আছে? তো 14-র মধ্যে ও বললো ঠিক আছে যাও, যা হয়েছে হয়েছে ভুলে যাও, 14-র মধ্যে তোমাকে 10,000 টাকা দিলাম, আমাকে এখন টাকা পয়সা নেই, তুমি এটাকে সেটেল করে দাও। এবার আমি তখন আমার খাতা খুলছি, রামের নাম খুঁজছি, আরে রামের নামই খুঁজে পাচ্ছি না। আরে খুঁজে পাবো কি করে, আগের বছরই তোকে মিটিয়ে দিয়েছি, কোম্পানি থেকে ওর নামই কেটে দিয়েছি, তার মানে আমি ওর কোম্পানির নাম খুঁজেই পাচ্ছি না। কি বুঝতে পারছিস? নাম খুঁজে, কিন্তু 10,000 টাকা ও দিয়ে দিল। তার মানে দেখ আমার ব্যালেন্স শিটে এই 14,000 টাকার আইটেম কোনো খুঁজে পাচ্ছি না আমি। অর্থাৎ আমি আগের বছর যাকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি তাকে তাই পাবোই না। অর্থাৎ আমার যে এখানে ডেটার্স আছে, ডেটার্সে বলছি রামকে খুঁজেই পাবো না, রামকে আগের বছরই বের করে দিয়েছি, তার মানে এই যে ডেটার্স 19,000 এর মধ্যে 14,000 টাকার আইটেম নেই। তার মানে এখানে আমি 14,000 টাকার রেসপেক্টে আমি 10,000 টাকা পেয়ে গেছি। এখন তুই বলতে পারিস স্যার 14,000 টাকার বদলে আপনি 10,000 টাকা পেয়ে যেতেন, আপনার লস না। দেখ প্রফিট লস কিসের উপর বেস করে হবে, ব্যালেন্স শিটের উপর বেস করে হবে। এই ব্যালেন্স শিটে কি 14,000 টাকা আছে? নেই, তাহলে পুরো টাকাটাই তো আমার প্রফিট হয়ে গেল, কত টাকা প্রফিট হলো স্যার? 10,000 টাকা প্রফিট হলো। তাহলে প্রফিট কোথায় যায়? এখানে যায়। ভাব এতটা বোঝার ব্যাপার ছিল। তো পরীক্ষায় কখনো এই এন্ট্রিটাই হয়তো পুরো অঙ্কটা এই অঙ্ক দিল না, এই এন্ট্রিটাই তুলে দিয়ে দিল, ঠিক আছে? তো দেখ তাহলে এখানে কি লিখবো, বাই ব্যাড ডেট রিকভারি। আচ্ছা এটাকে ব্যাড ডেট রিকভার বলতে পারি। আমি আগের বছর রামকে ব্যাড ডেট ঘোষণা করেছি, এই বছর ওর থেকে টাকাটা রিকভার করলাম, একে বলে ব্যাড ডেট রিকভার। আচ্ছা এখন 11 এর একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করলে বলে দেবে ব্যাড ডেট। আমি যদি ওকে বলি আচ্ছা বল দেখি ব্যাড ডেট রিকভারের জার্নাল কি, ব্যাড ডেট রিকভার করলে কি হয় জানিস তো? বিজনেসে টাকা আসে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কিসের থেকে টাকা আসে? ব্যাড ডেট রিকভার করে টাকা আসে, ক্যাশ টু ব্যাড ডেট রিকভারি। জার্নাল কি হয়? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি, তাহলে এখানে কি লিখবো, বাই ব্যাড ডেট রিকভারি। এটা ব্যাড ডেট রিকভার হচ্ছে কত টাকা? 10,000। বলি করে বলিস 14,000 টাকা রিকভার হয়েছে, 14,000 টাকা পেতাম, 10 রিকভার হলো। তার মানে আমার বিজনেসে ক্যাশ বাড়লো না কমলো? ক্যাশ বাড়লো টু ব্যাড ডেট রিকভারি। কত টাকা? 10,000 টাকা। এই এন্ট্রিটাই জানিস, এই এন্ট্রি আমি অনেকেই ভুল করে, ব্যাড ডেট রিকভারি লিখে দিল, তার কোনো আমরা রেক্টিফিকেশন আসতো, রেক্টিফিকেশনে এই থাকতো কিছু, বলতো কি ক্যাশ রিসিভ ফ্রম রামের থেকে কেন টাকা পেয়েছি? আরে এই যে ধর আগের বছর রামকে আমি ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি, এই বছর সেই রামের থেকে টাকাটা পেয়েছি। অনেকে বলে কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রামের থেকে টাকা পাইনি, ব্যাড ডেট রিকভারের টাকা পেয়েছি। জার্নাল হয় এটা ক্যাশ টু ব্যাড ডেট রিকভার। এটা রেক্টিফিকেশন আসতো। রেক্টিফিকেশন কি আসতো জানিস তো? রেক্টিফিকেশন এরকম আসতো, ব্যাড ডেট রিকভার ফ্রম রাম, ঠিক আছে? এরকম আসতো ব্যাড ডেট রিকভার ফ্রম রাম। তো অনেকে ভুলভাল লিখেই তো জার্নালটা, রেক্টিফিকেশনে খুব আসতো। তো যাই হোক, এটা বোঝা গেল তো কি বললাম? এগুলো সব করা আছে, ব্যাড ডেট রিকভারের জার্নাল করা আছে। যদি ব্যাড ডেট রিকভার খুব ডাউট থাকে আমার তো করা আছে, এই জার্নালের ভিডিও আপলোড করা আছে, খুব সম্ভবত 12 বা 13 নম্বর ভিডিও জার্নালে, সেখানেই পেয়ে যাবি। আশা করি বোঝা গেল এটা, বুঝতে পারলি? ব্যাড ডেট রিকভারি বুঝেছিস? মাথায় ঢুকেছি তো? মানে এটা মাথায় রাখতে হবে, ব্যাড ডেট রিকভারি আগের বছর কাউকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি, সেই বছর টাকা দিয়ে দিচ্ছে, তাহলে এই বছর পুরোপুরি আমার প্রফিট হয়ে গেছে। মানে প্রফিট এখানে বসলো, আর বিজনেসে টাকা আসছে, ক্যাশ বাড়লো। নেক্সট বলেছে কি 4 নম্বর, মেশিনারি ইজ আন্ডার ভ্যালুড বাই 10%। মেশিন কত টাকা ছিল? স্যার প্ল্যান্ট এন্ড মেশিনারি ছিল 18,000 টাকা। কি এখানে তো লিখো প্ল্যান্ট এন্ড মেশিনারি, এটা 1 টাকা, প্ল্যান্ট এন্ড মেশিনারি 18,000 টাকা ছিল, এখানে লিখছে 18,000 টাকা। বুঝতে পারছি প্ল্যান্ট কত ছিল? 18,000 টাকা। কি বলেছে স্যার আন্ডার ভ্যালু 10%। আন্ডার ভ্যালু মানে কি? আমি তো বলি স্যার আন্ডার ভ্যালু মানে কি?
আন্ডার ভ্যালু মানে তুই দেখিয়েছিস কম, যত টাকা দেখানো দরকার তার থেকে তুই 10% কম দেখিয়েছিস, তাহলে তুই কত টাকা দেখিয়েছিস? যত টাকা দেখানোর কথা তুই তার থেকে 10% কম দেখিয়েছিস। আমি কি বলতে পারি আমার দেখাতে হবে 100 টাকা, আমি দেখিয়েছি 10 টাকা কম, তাহলে দেখিয়েছি কত? 90 টাকা। তাহলে এই 18,000 টাকাই তো 90 টাকাকে রিপ্রেজেন্ট করছে, একই না? তুই কিন্তু ভুল করে ব্যালেন্স শিট দেখিয়ে দিস। এই 18,000 টাকায় 90 টাকাকে রিপ্রেজেন্ট করছে, তাহলে অরিজিনাল কত টাকা? 100 টাকা। তাহলে আমাকে দেখাতে হবে কত? 100 টাকা। কত হচ্ছে ক্যালকুলেট করে স্যার? 20,000 টাকা হচ্ছে। 20,000 টাকা তোকে দেখাতে হবে। 20,000 টাকা তুই দেখিয়েছিস কত? 18,000 টাকা। তাহলে তুই বেশি দেখিয়েছিস না কম দেখিয়েছিস? তাহলে কি করতে হবে এখন? কত টাকা বাড়াতে হবে? এবার তুই যদি ভুল করে বলিস স্যার আন্ডার ভ্যালু 10%, তাহলে 18,000 থেকে 10% মাইনাস করে ঠিক ঠিক ব্যাপারটা তোমার ভাব এই একটু বলে দেবে। যখন একটু লেভেলের কোশ্চেন করবে এরকম একটু তুলে দেবে, লেভেলের কোশ্চেন বলে ওই করবেন লেভেলের কোশ্চেন, একটু স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন করলে এগুলো তুলে দিতে পারে। তাহলে কি করলাম বল? ইনক্রিজ কত টাকা? ইনক্রিজ 2,000 টাকা। 18 সঙ্গে 2 যোগ করে কত হলো? 20,000 টাকা। তার মানে অ্যাসেট বেড়ে গেলে আমার কাছে প্রফিট না লস? প্রফিট। তাহলে এখানে লিখো বাই প্ল্যান্ট এন্ড মেশিনারি কত টাকা? 2,000 টাকা। তাহলে বলবি স্যার কিভাবে টুকবো? টুকবি টুক না, ওয়ার্কিং সে যা, ওয়ার্কিং সে লে, ওয়ার্কিং সে লে, ওয়ার্কিং সে লে অরিজিনাল ভ্যালু অফ প্ল্যান্ট এন্ড মেশিনারি লে। ওয়ার্কিং সে লে কি বললাম লিখতে? অরিজিনাল ভ্যালু অফ প্ল্যান্ট এন্ড মেশিনারি। কটা ওয়ার্কিং হলো? এই ব্যাংকের ওয়ার্কিং সেটা 1 নম্বর ওয়ার্কিং, সেকেন্ড মেশিন রেশিও 2 নম্বর ওয়ার্কিং, 3 নম্বর ওয়ার্কিং এখানে করেছিলে অরিজিনাল ভ্যালু অফ, অরিজিনাল ভ্যালু অফ প্ল্যান্ট এন্ড মেশিনারি কত টাকা হবে স্যার? 18,000 ডিভাইডেড বাই 90 ইনটু 100, 20,000 টাকা। তাহলে বুঝতে পারলি? এবার তো বুঝেছিস, মাথায় ঢুকলো তো? তাহলে হয়ে গেল ইউনিটটা। তাহলে কটা এন্ট্রি হলো স্যার? 4টে হয়েছে। না না 4 তো পুরো কমপ্লিটই হয়নি। বলেছে ফার্নিচার ডেপ্রিসিয়েটেড 12.5%। তাহলে কোর্স ফার্নিচার কত ছিল? ফার্নিচার কত ছিল স্যার? 10,000। এখানে লিখ ফার্নিচার 10,000। ডেপ্রিসিয়েটেড কত? 12.5%। ডেপ্রিসিয়েশন হলে কি হয়? মাইনাস হয়। কর 10,000 12.5% কর। কত কত হচ্ছে বল? 1,250। 1250 তাই তো? মাইনাস কর, মাইনাস করে কত হচ্ছে? 8,750। কি রে? এটা তো নতুন কিছু না, এটা তো জানিস, এটা তো জানিস। তাহলে অ্যাসেটের ভ্যালু কমে যাবে মানে লস। তাহলে লেখ রিভ্যালুয়েশন ডেবিটে লেখ 2 ফার্নিচার 1250 লেখ 2 ফার্নিচার 1250। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে স্টক বি ভ্যালু এট ₹23,000। স্টক বি ভ্যালু মানে স্টকের ভ্যালু এখন 23,000 টাকা দেখাতে বলছে। স্টক ছিল কত স্যার? স্টক তো ছিল 20,000 টাকা। তাহলে 23,000 টাকা দেখাতে বলছে, কি করতে হবে? 3,000 টাকা বাড়াতে হবে, তাই তো? তাহলে এখানে লেখ স্টক, এখানে লেখ স্টক। স্টক দেখাতে বলেছে কত? 23,000 টাকা। একবারে দেখালাম স্যার। আমরা কি একবারে দেখাবো না? তোরা একবারে দেখাবি না, তোরা একবারে দেখাবি না। তোরা লিখবি স্টক 20,000 টাকা, তার সঙ্গে যোগ দিয়ে লিখবি ইনক্রিজ 3,000, তাই তো? করে 3,000 টাকা যোগ করে হলো 23,000 টাকা। তার মানে স্টক দেখাতে বলেছে 23, আছে কত? 20। তাহলে কত টাকা বাড়াতে হচ্ছে? 3,000 টাকা। তাহলে 3,000 টাকা অ্যাসেট বাড়ছে মানে প্রফিট। প্রফিট কোন দিকে বসে? ডিভ্যালুয়েশনের এই দিকে। এখানে লিখ বাই স্টক 3,000 টাকা। নাকি বুঝলি না? লাস্ট ক্লাসে যে না বুঝতে কিছু করার নেই, এতগুলো ক্লাস হয়ে গেছে, ঠিক আছে? নেক্সট 6 নম্বর, ক্যাশিয়ার ইজ মিস অ্যাপ্রোপ্রিয়েটেড ক্যাশ অফ ₹4,000। মানে ভাব কোম্পানিতে যে আমাদের যে ফার্ম আছে, ফার্মে একটা ক্যাশিয়ার, ক্যাশিয়ার তো রাখতে হয়। ক্যাশিয়ারকে রেখেছি, ক্যাশিয়ার থেকে যে মালিক এদিক ওদিক নেই, ও মালিক হিসাব রাখতে পারবে না, চলো চেপে দিই টাকা। কি করেছে জানিস? 2,000 টাকার নোট দুটো চেপে দিয়েছে। 2,000 টাকার নোট দুটো চেপে দিয়েছে।
2000 টাকা নোট দুটো করে ফুক করে এত করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? 2000 টাকার নোট দুটো পকেটে ঢুকিয়ে দিয়েছে, 4000 টাকা ঢেবে দিয়েছে। তো বাজে বাজে লোক ক্যাশিয়ার, এরকম ক্যাশিয়ারকে আগে কোম্পানি থেকে তাড়ানো উচিত। বাজে লোক, এই সমস্ত লোককে আগে থেকে তাড়ানো উচিত। তো কোম্পানি কখনোই লাভ করতে পারবে না এরকম ক্যাশিয়ার যদি কোম্পানি থাকে। তো যাই হোক, ও কত টাকা ক্যাশ ঢেবে দিয়েছে? 4000 টাকা। তো 4000 টাকা ক্যাশ ঢেবে দিয়ে মানে ওর দোকানের ক্যাশ বেড়ে গেছে না কমে গেছে? ক্যাশ ঢেবে দিলে ক্যাশ কমে গেছে। তাহলে ক্যাশ কমলে কোন দিকে লিখবো? এদিকে লিখবো। কি লিখবো? কি লিখতে পারিস তুই? ক্যাশ তোলে নিলে কত টাকা? কত বললাম? 4000 টাকা, তাই তো? তার মানে ক্যাশ চেপে দিয়েছে, তাহলে এটা অ্যাকচুয়ালি প্রফিট না লস? লস, যে কেউ জানে লস। তাহলে এখানে কি লিখবি? বাই ক্যাশ তোলেন 4000 টাকা। ও সরি, লস তো কি অবস্থা? লস তো, লস হলে কি ডেবিট হবে? দেখতেই ভুলে গেছি, দেখতেই ভুলে গেছি। লস হলে ডেবিট হবে। তো ক্যাশ তোলেন। আচ্ছা, তারপর বলে যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। দেখি নতুন আইটেম পেলি তো? এই আইটেম নতুন পেলি তো? দুটো আইটেম তো নতুন পেয়েছি, যে এই দুটো আইটেম থাকলে তো এই দুটো তো ভুল করতি। পারতি দুটো, এই দুটো ভুল করতি, শিওর ভুল করতি। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত পার্সেন্ট বেড়ে গেছে? 20%। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত? এখানে লিখবো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত ছিল? 70000 টাকা ছিল, তাই তো? 20% বেড়ে যাচ্ছে, ইনক্রিজ। কত হবে 20% বাড়লে? 14000 টাকা যোগ করো, 84000 টাকা। বল বল আমাকে বল। অ্যাসেট বেড়ে যাচ্ছে, প্রফিট না লস? প্রফিট। কোন দিকে লিখবো? এখানে লিখ বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 14000 টাকা। 8 নম্বর কি বলেছে? ইনভেস্টমেন্ট। বলেছে ইনভেস্টমেন্ট অফ রুপিস 2000 which did not appear in the books should be recorded। 2000 টাকার ইনভেস্টমেন্ট। কত টাকার ইনভেস্টমেন্ট? 2000 টাকার ইনভেস্টমেন্ট। 2000 টাকার ইনভেস্টমেন্ট ডিড নট অ্যাপিয়ার ইন দা বুকস। বইতে রেকর্ডই করেনি, বইতে নিয়ে আসেনি। আচ্ছা, বইতে যদি কোনো একটা অ্যাসেট নিয়ে আসে তাহলে কি করা উচিত? নিয়ে আসতে হবে। নিয়ে আসলে অ্যাসেট বাড়বে না কমবে? বাড়বে। ঠিক, অ্যাসেট বাড়বে, মাথায় রাখ, অ্যাসেট বাড়বে। আচ্ছা লেখ, তোদের কথা শুনি, তোরা তোরা লেখ, এখানে লেখ ইনভেস্টমেন্ট। না লিখিস না, লিখিস না, মাথায় রাখ, আমি বলছি সেটা মাথায় রাখ। তোরা লিখিস না, কাটাকাটি করতে হবে। তো ইনভেস্টমেন্ট কত টাকা বাড়বে বল? স্যার 2000 টাকা বাড়বে। তোরা লিখিস না, আমি লিখলাম, তোরা লিখিস না, ওয়েট কর। কারণ ইনভেস্টমেন্টের আরেকটা ট্রিটমেন্ট আছে। কারণ এখন যদি 2000 টাকা লিখেছিস তাহলে আবার কাটতে হবে, কেটে আবার লিখতে হবে। তাহলে একবারই লেখা হলো। তাহলে ইনভেস্টমেন্ট কত? 2000 টাকা। তাহলে বল অ্যাসেট বাড়ছে, আমাদের প্রফিট না লস? প্রফিট। তাহলে এখানে লিখো বাই ইনভেস্টমেন্ট 2000 টাকা। এটা কোন ইনভেস্টমেন্ট? আনরেকর্ডেড। ভালো করে পড়বি কিন্তু। অনেকে ভুল করতে পারে, অনেকে বলতে পারে স্যার আপনি কি বলছেন, ইনভেস্টমেন্ট দেখায়নি বইতে? ব্যালেন্স শিটে অ্যাসেট তো ইনভেস্টমেন্ট আছে। যখন বলতে স্যার ব্যালেন্স শিটে অ্যাসেট তো ইনভেস্টমেন্ট আছে, হ্যাঁ? না না, তুই এখন বলতে স্যার ব্যালেন্স শিটে অ্যাসেট তো ইনভেস্টমেন্ট আছে, আপনি কি করে বললেন ইনভেস্টমেন্ট দেখায়নি? ভালো করে পড়, এখানে কি বলেছে? এখানে বলেছে ইনভেস্টমেন্ট 2000 টাকা which did not appear in books। বইতে যে ইনভেস্টমেন্ট আছে এটা সেই ইনভেস্টমেন্ট না, অর্থাৎ এই 2000 টাকা ইনভেস্টমেন্ট দেখায়নি। বুঝতে পেরেছি? এটা দেখায়নি, এইটা দেখায়নি। ওখানে যতই থাকুক কিন্তু এই 2000 টাকা দেখাও না। আর একটা ইনভেস্টমেন্ট ছিল, স্যার কোথায় আর ইনভেস্টমেন্ট ছিল বলছেন? দেখ ইনভেস্টমেন্ট ছিল অ্যাসেটে। দেখ ইনভেস্টমেন্ট কত দেখতে পাচ্ছিস? কত ইনভেস্টমেন্ট কত আছে? পড় দেখি কত আছে ইনভেস্টমেন্ট। বল ইনভেস্টমেন্ট কত দেখতে পাচ্ছিস? বল। মার্কেট ভ্যালু 22000 টাকা আর বুক ভ্যালু 40000 টাকা। বুক ভ্যালু দেখাচ্ছে কত? 40। কিন্তু ওই ইনভেস্টমেন্ট মার্কেটে আছে, এটার ভ্যালু কত আছে? 22। তার মানে মার্কেটে এর ভ্যালু 22। তাহলে ইনভেস্টমেন্ট বাড়ছে না কমছে? কমছে। কত টাকা কমছে? 18000 টাকা। আরে কমন জিনিস, আমার ইনভেস্ট করা ছিল 40000, মার্কেটে তার দাম এখন কমে গেছে, কমে 22 হয়েছে, তাই তো? তাহলে কত টাকা কমে গেল? 18000 টাকা।
জেনারেলি কি হয় আমি তোকে বলে দিচ্ছি, যেটা তোরা করবি। স্যার অ্যাসেট কমে গেছে তো লস, তাহলে 8,000 টাকা আপনি এখানে দেখাবেন, এখানে দেখাবেন তো। কখন দেখাবো এটা? যদি কোশ্চেনে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড না থাকে। কি বললাম? যদি কোশ্চেনে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড না থাকে তাহলে তুই এখানে দেখাবি, একদম ঠিক, 100% ঠিক। কি বললাম বুঝতে পারলি? যদি কোশ্চেনে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড না থাকে তাহলে আমি 8,000 টাকা এখানে দেখাবো, একদম ঠিক, এখানে কোনো ভুল নেই, এটাই তোরা করতে। স্যার যদি ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড থাকে তখন কি হবে? এই জন্যই তো অঙ্কটা চুজ করেছি, এই জন্যই অঙ্কটা চুজ করি। দেখ আর বলি, এখন বলিস না স্যার আপনি তো ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড আলাদা করে শেখাননি। আরে 4 নম্বর ভিডিওটাই দেখ, দুটো জিনিস শিখিয়েছি, একটা ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড আর একটা ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড শিখিয়েছি তো। তো দেখ এখানে কি বলেছে, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড কত আছে, দেখ লাইবিলিটি সাইড দেখ কত আছে, 15,000 টাকা। কত টাকা আছে? 15,000 টাকা। তাহলে আমার ইনভেস্টমেন্টের ভ্যালু কত টাকা কমলো ভাই? ইনভেস্টমেন্টের ভ্যালু কত টাকা কমলো? এই মাত্র বললাম কত কমলো ইনভেস্টমেন্ট? 18,000 টাকা কমলো, 18,000 টাকা কমলো। তাহলে আমার এখন ফ্লাকচুয়েশনে কত পড়ে আছে? 15,000 টাকা। তার মানে আমি তো, আমার ইনভেস্টমেন্ট লস হয়েছে 18,000 টাকা, কিন্তু সেই লসের জন্য আমি জানি তো লস হতে পারে, তার জন্য আমি আলাদা করে 18,600 রেখেছি। সরি, আমার লস হয়েছে 18,000 টাকা, আমি 6 রেখেছি 15,000 টাকা। তাহলে আমাকে আর কত টাকা অ্যাডজাস্ট করতে হবে? 3,000 টাকা। এই 3,000 টাকা রিভ্যালুয়েশন থেকে, বুঝলি? পুরো 18,000 টাকা, এই যে পুরো, এই যে এখানে টু ইনভেস্টমেন্ট, এখানে 18,000 টাকা লিখবো না? কেন লিখবো? অলরেডি তো 15 সরানোই আছে। তাহলে এখন কত নেবো? 3,000 টাকা। এটাই বোঝার ব্যাপার, এটা বোঝার ব্যাপার আছে। অঙ্কে যখন যদি কোনোদিন টাফ অঙ্ক দিয়ে দেয়, এই এন্ট্রিটা দিয়ে দিতে পারে, এই এন্ট্রিটা, ঠিক আছে তো? কি বললাম বুঝতে পারছিস? তাহলে এখানে কত লিখবো? 3,000 টাকা, নাকি বুঝিস নি বল? কিন্তু ব্যালেন্স শিটে বল, ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে ফ্লাকচুয়েশন ফান্ড কত ছিল? 15 ছিল। তাহলে ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে কি 15,000 টাকা আসা উচিত কি উচিত না? 15,000 টাকা কেটে দিলাম, কেন আসবে? ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড কেন খোলা হয় জানিস তো? ইনভেস্টমেন্ট আপ ডাউন করতে পারে, আপ ডাউন করলে ফ্লাকচুয়েশন ফান্ডের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়। এই জন্য অ্যাকাউন্টটা খোলা হয়। আমার 18,000 টাকা কমে গেছে, ওর থেকে 15,000 টাকা জমিয়েছিলাম, 15,000 টাকা দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম, তো ওই অ্যাকাউন্ট তো শেষ, ওই অ্যাকাউন্ট পুরো শেষ হয়ে গেল, শুধু বাকি টাকাটা রিভ্যালুয়েশন থেকে নেবো। শিখেছিলাম তো। যদি অসুবিধা হয় 4 নম্বর ভিডিও চলে যা, 4 নম্বর ভিডিও বাইতে কি দেখবি? ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ডের বিভিন্ন ট্রিটমেন্ট করেছি, 3-4 রকমের ট্রিটমেন্ট করেছি, দেখে নিবি, অসুবিধা কোথায়? ঠিক আছে তো? তো এখানে লিখে দিলাম টু ইনভেস্টমেন্ট। বল কটা নতুন জিনিস শেখালাম? এটা নতুন ঠিক না, এটা আগে করা ছিল, বাট তোদের আমি যত হোমওয়ার্ক দিয়েছি সেরকম অঙ্ক ছিল না এর মধ্যে, কিছুই নেই অঙ্কটার মধ্যে, ভাব। তাহলে দেখ ইনভেস্টমেন্ট 2,000 টাকা তো আগে ছিল। এবার বল ইনভেস্টমেন্ট ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছিস 40, যার মার্কেটের দাম কত? 22। তার মানে কি আমি এখন মার্কেট ভ্যালুটা দেখাবো 22,000 টাকা, আমি কি বলতে পারি ইনভেস্টমেন্ট 2 আর 22 24,000 টাকা? বল এটা কি ইনভেস্টমেন্ট 24,000 টাকা বলতে পারি? এই 2,000 টাকা তো আনরেকর্ডেড ইনভেস্টমেন্ট, কিন্তু আমার ব্যালেন্সে যে ইনভেস্টমেন্ট ছিল, ব্যালেন্সে 40 ছিল, 40 দেখাবো না 22 দেখাবো? 22 দেখাবো। 2 আর 22 যোগ করলে 24 হবে। তোরা দেখাবি ব্যাকেটে 2,000 প্লাস 22,000, 2,000 প্লাস 22,000, টোটাল 24,000 হবে। 8টা পয়েন্ট হলো, ভাব। 9 নম্বর পয়েন্ট করছি, এটা তোরা নিজেরাই পারবি। An item of rupees 600 included in syndicators is not likely to be claimed, hence should be returned back. Creditors এর কাছে টাকা পেতাম, জানিস তো? Creditors এর কাছে টাকা পেতাম, মানে সরি creditors এর টাকা পাবো, creditors আমাদের কাছে টাকা পেত, creditors আমাদের কাছে টাকা পেত, ঠিক আছে তো? তো creditors যত টাকা ছিল, কত টাকা creditors ছিল দেখা যাক, দেখ তো creditors কত ছিল? 50,000 টাকা। তার মধ্যে 600, 50,000 এর মধ্যে 600 একটা আইটেম ছিল, is not likely to be claimed, creditors এরা ক্লেম করছে না, তার মানে এই টাকাটা আমাকে দিতে হবে না। তাহলে কি আমাদের কাছে ভালো না খারাপ? ভালো, খুবই ভালো, খুবই ভালো, প্রফিট হয়ে গেল। প্রফিট হলে করতে কি লিখবো? বাই creditors কত? 600 টাকা। বলি স্যার creditors তো কমে গেল। হ্যাঁ creditors তো কমে গেল, 50,000 ছিল 600 টাকা কমে গেল, তাহলে কত হবে এখানে creditors? একবারে বলছি 49,400। দেখ আমার কিছু করার নেই, আমার জায়গা নেই, আমি তো দেখাতে পারছি না, creditors 50,000 থেকে 400 বাদ দিলাম। তোরা লেখ, তোরা এইটুকু লেখ প্যাকেটে creditors 50,000 মাইনাস 400, 400 না 600 বললাম, কত বললাম রে?
650,000 থেকে 600 বাদ দিলে 49,400। দেখ কি বলবো বল, আমার তো কিছু করার নেই, জানাই নেই, আমি কি করে দেখাবো একটা কিছু লিখে। 10 নম্বর কি বলেছে, তো দেখ 10 নম্বর পয়েন্টটা কি বলেছে, এটা ইজি এন্ট্রি বলছে দেয়ার ওয়াজ আনরেকর্ডেড ইকুইপমেন্ট। কি বলেছে, আনরেকর্ডেড মানে স্যার এমন একটা ইকুইপমেন্ট যেটা আপনি রেকর্ডই করেননি, অর্থাৎ ব্যালেন্স শিটে ছিলই না, কোশ্চেনে যে ব্যালেন্স শিট দিয়েছি সেই ব্যালেন্স শিট ইকুইপমেন্ট দেখতে পাচ্ছি আছে না স্যার, নেই, ব্যালেন্স শিট ইকুইপমেন্ট নেই, তাহলে এই ইকুইপমেন্টটা রেকর্ড করি, তাহলে কি করতে হবে, রেকর্ড করতে হবে, রেকর্ড করতে হবে। তো ওরা ভাব, ওরা তার মধ্যে কোশ্চেন ঘাপলা করে দিয়েছে, কোশ্চেনে ঘাপলা করে যাতে আমরা ভুল করি। কি ভুল করি, যেটা তোরা সবাই ভুল করবি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এইটাই ভুল করবে। কি ভুল করবে, বলছে আমার কাছে একটা ইকুইপমেন্ট ছিল 40,000 টাকা, যেটা কিনা রেকর্ডই করিনি, ঠিক আছে, তো তার ভ্যালু আজকে দাঁড়িয়েছে 28,000 টাকা। কি ভুল করবে জানিস, লোকে বলবে 40,000 টাকার ইকুইপমেন্ট, আজকে দাঁড়িয়ে সেই ইকুইপমেন্টের ভ্যালু কত, 28,000 টাকা, তাহলে ইকুইপমেন্টের ভ্যালু কমে গেছে, মানে আমার লস হয়েছে, তাহলে লেখো 12,000 টাকা এখানে লিখবে, সবাই যেটা লিখবে, এটাই হচ্ছে ভুল। যে এটা করবে সেটা ভুল করে দিল, কি এটাই তো করতি, হ্যাঁ কি এটাই তো করতি, এটাই তো ভুল। আরে এই ইকুইপমেন্ট আমি কি বলেছি, রিভ্যালুয়েশনে কোন আইটেম আছে যেগুলো ব্যালেন্স শিটে কি দেখতে পাচ্ছিস ইকুইপমেন্ট, না, ইকুইপমেন্ট ব্যালেন্স শিটে নেই, তাহলে আমি কেন প্রফিট লস করব, তাহলে আমাকে দেখতে হবে 40,000 টাকার ইকুইপমেন্ট আজকে তার ভ্যালু কত, 28,000 টাকা, তাহলে এই 28,000 টাকা আমাকে রেকর্ড করতে হবে, এটা আমার প্রফিট, তাই আমি এখানে লিখবো ইকুইপমেন্ট 28,000 টাকা। বোঝ ব্যাপারটা, বুঝতে পারলি তো, ভাবছিলি তো ভুল, চিন্তা ভাবনা করছিলি ভুল, চিন্তা ভাবনাটাই ভুল হচ্ছিল, তাহলে এখানে লিখবি বাই ইকুইপমেন্ট, এখানে লিখ বাই ইকুইপমেন্ট, কত টাকা বললাম, 28,000 টাকা, তাই এটাই অ্যাসেট, অ্যাসেটে লিখবি ইকুইপমেন্ট 28,000 টাকা। বল আমাকে বল, অঙ্কটা কি ভালো অঙ্ক না খারাপ অঙ্ক, বল, ছিল তো সব কিছু অঙ্কটার মধ্যে। হলো 11 নম্বর পয়েন্ট, বলছে আউট অফ দ্য অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এটা তো কমন জিনিস, জানিস ইন্স্যুরেন্স প্রিমিয়াম কোথায় বসে, স্যার পিএল এর টেবিলেই বসে ইন্স্যুরেন্স প্রিমিয়াম। যত টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম পিএল এর টেবিলে দেখিয়েছিস তার মধ্যে 5,000 টাকা, যত টাকা দেখানো হয় তার থেকে 5,000 টাকা বেশি দেখিয়েছিলি, তার মানে কি বেশি দেখিয়েছিলি মানে কি পরের বছরের টাকা এই বছর দেখিয়ে দিয়েছিলি, কি এটাকে কি বলে, প্রিপেইড। তো প্রিপেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম মানে কি অ্যাসেট, তাই তো অ্যাসেট, তো অ্যাসেট অ্যাসেট এলে, অ্যাসেটটা অ্যাসেট এলে, অ্যাসেট এলে কোথায় লিখবো, এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স কত টাকা, 5,000 টাকা, এটা ক্যারি ফরওয়ার্ড করতে বলেছিল, ক্যারি ফরওয়ার্ড করলাম, তাহলে আমার অ্যাসেট বাড়ছে, তাহলে অ্যাসেট বেড়ে যাওয়া বিজনেসে প্রফিট না লস, প্রফিট, তাহলে কোথায় বলবে 5,000 টাকাটা, রিভ্যালুয়েশনের কেইটা 5,000 টাকা। এই আইটেমটা তো নতুন, এটা কি পেয়েছিস আগে কখনো, ভেবে রাখ, যখন রিটায়ারমেন্ট করবো এই এন্ট্রিটা আসবে, রিটায়ারমেন্ট এই এন্ট্রিটা, তখন কিন্তু আর বলবো না দ্বিতীয়বার, এই এন্ট্রিটাই আসবে, বাই প্রিপেইড ইন্স্যুরেন্স 5,000 টাকা। লাস্ট এন্ট্রি, লাইবিলিটি অন অ্যাকাউন্ট অফ ওয়ার্কসম্যান ওয়ার এস্টিমেটেড 12,000। আচ্ছা, ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড শিখিয়েছিলাম তো, ওই 4 নম্বর ভিডিওতে বলেছিলাম, তো ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড লাইবিলিটি সাইডে কত দেখতে পাচ্ছিস, বল স্যার, লাইবিলিটি সাইডে ওয়ার্কসম্যান কম্পেনসেশন দেখতে পাচ্ছি 30,000 টাকা, আর এটা তো আগের দিনও বলেছিলাম, কি আগের দিন জিজ্ঞাসা করছিল জলি, মনে পড়ে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ডের কথাটা কোশ্চেনে জিজ্ঞাসা করছিল, বলেছিলাম ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড হচ্ছে এমন এক ধরনের ফান্ড ওয়ার্কারদের জন্য তৈরি করা হয়, ওয়ার্কারদের জন্য, অন্য কারোর জন্য না, ওয়ার্কারদের যে কোনো সময় ক্ষতিপূরণ হতে পারে, মানে ক্ষতি হতে পারে, বুঝতে পারছিস তো, ওয়ার্কারদের যে কোনো সময় ক্ষতি হতে পারে, যে কোনো কিছু হাত পা চলে যেতে পারে, তার জন্য এই ফান্ড তৈরি করে রাখা হয়। তো কত টাকার ফান্ড তৈরি করেছে বল, হ্যাঁ 30,000 টাকা, না 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 না, শোন শোন শোন, পাচ্ছিস না বুঝি, এই যে দেখ ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ, দেখ 30,000 টাকা, 30,000 টাকা, 30,000 টাকার ফান্ড তৈরি করেছিল। এবার দেখতে হবে ফিউচারে ওয়ার্কাররা কত টাকা ক্লেম করতে পারে, দেখ লাস্ট অ্যাডজাস্ট করে চলে যাও, বলেছে ফিউচারে ওয়ার্কাররা ক্লেম করতে পারে 12,000 টাকা, মনে করা হচ্ছে ফিউচারে ওয়ার্কাররা ক্লেম করবে কত, 12,000 টাকা, তাহলে ক্লেম করবে না কত টাকা বল, ক্লেম করবে না কত টাকা, 8,000 টাকা ক্লেম করবে না, আরে যেই টাকাটা ক্লেম করবে সেই টাকাটা পার্টনাররা নিয়ে নেবে, তো পার্টনাররা নিয়ে নিলে ওদের ক্যাপিটাল বাড়বে না কমবে, বাড়বে, তাহলে কোন দিকে লিখবো, এখানে লিখবো বাই ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, কি না
কত টাকা? 18,000 টাকা। ভাগ করে দে। আচ্ছা এবার আমি কোশ্চেন করলাম, একটা কোশ্চেন করি, সিম্পল কোশ্চেন, অ্যানসার দিতে পারবি? এই 18,000 টাকাটা কোন রেশিওতে ভাগ করা উচিত, ওল্ড না নিউ? ওল্ড। কারণ এটা আমি এই যে এই টাকাটা কোথা থেকে নিলাম, এই যে কি ছিল বল 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 বল, স্বদেশ আর স্বরাজের ব্যালেন্স শিট থেকে নিলাম। তা স্বদেশ আর স্বরাজ কারা, কোন পার্টনার ছিল? ওল্ড পার্টনার ছিল, তো ওল্ড রেশিওই তো হবে। কোন ব্যালেন্স শিট থেকে আইটেমটা তুলে নিলাম? ওল্ড ব্যালেন্স শিট থেকে, তো ওল্ড রেশিওতেই হবে। তো ওল্ড রেশিও হলো স্যার ইকুয়াল, মানে 9,000 9,000, বুঝা গেল? তার মানে 30 এর মধ্যে 18,000 টাকা পার্টনাররা নিয়ে নিল, আর 12,000 টাকাটা কি স্যার? 12,000 টাকা পার্টনারদের একদম দেবেন না, কারণ ওই টাকাটা কাদের? ওয়ার্কাররা ক্লেম করবে। তাই এটা ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে ওয়ার্কসম্যান কম্পেনসেশন, ওয়ার্কসম্যান কম্পেনসেশন লাইবিলিটি, কথা লিখো ওয়ার্কসম্যান কম্পেনসেশন লাইবিলিটি। কত টাকা? 12,000 টাকা। স্যার সব শেষ, সব শেষ, বুঝছিস তো? সব শেষ করে দিচ্ছি, সব শেষ, কিচ্ছু বাকি নেই। এবার শুধু ব্যালেন্স শিটে দেখ কি কি বাকি আছে। ব্যালেন্স শিটে দেখতে থাক। বিলস পেমেন্ট লেখ 15,000 টাকা, লেখ লাইবিলিটি সাইড, লেখ বিলস পেমেন্ট, লাইবিলিটি সাইড লেখ বিলস পেমেন্ট। কত টাকা দিয়েছে বিলস পেমেন্ট? স্যার 15,000 টাকা। লিখেছিস তো? স্যার লিখে দিয়েছি। ক্রেডিটার্স লেখা হয়ে গেছে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস লেখ, লিখিনি আগে, 3,000 টাকা। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস লেখ 3,000 টাকা। আর কি বাকি আছে স্যার? এবার বাকি আছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। হয়ে গেছে তো? কি রে এই ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড বললাম তো, হয়ে গেছে তো? কেটে গেছে। রইলো কি? প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা প্রভিডেন্ট ফান্ড কাদের টাকা জানিস? এই টাকাটা কাদের টাকা প্রভিডেন্ট ফান্ড? আইডিয়া করে বলতে পারি? কোনো আইডিয়া আছে? প্রভিডেন্ট ফান্ড পার্টনারদের টাকা। তোর বাবা চাকরি করেছে, রিটায়ার করেছে, তোর বাবা চাকরি করেছে, রিটায়ার করেছে, যখন রিটায়ারমেন্টে যে টাকাগুলো পাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা পাবে। তো অনেক কিছু টাকা পাবে, তারপরে প্রভিডেন্ট ফান্ডের টাকাও পাবে। অর্থাৎ প্রতি মাসে তোর বাবা যে চাকরি করতো, প্রতি মাসে তোর বাবার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে স্যালারি থেকে একটা মাইনা কেটে নিত, একটা টাকা কেটে নিত, এত পার্সেন্টেজ টাকা কেটে নিত। পরবর্তী সময় টাকাটা পাবে। কার টাকা এটা? আরে এমপ্লয়ি, ওয়ার্কারদের টাকা। প্রভিডেন্ট ফান্ড কি কোম্পানি মালিকের টাকা? কখনোই মালিকের টাকা না। কি বলছি? এটা মালিকের টাকা? মালিকের টাকা না, এটা ওয়ার্কারের টাকা। তো ওয়ার্কারের টাকা কখনো পার্টনার নিতে পারে? নেবে পার্টনার? তাহলে কি থাকবে? ব্যালেন্সেই থাকবে। বুঝা গেল নাকি? বুঝিস কি বল? এই জীবনে কাউকে বলিস না এইগুলো কথা। প্রভিডেন্ট ফান্ড জীবনে কাউকে বলিস না, এটা মালিকের টাকা। মালিকের টাকা না, ওয়ার্কারের টাকা। প্রভিডেন্ট ফান্ড কত টাকা? 5,000 টাকা। হয়ে গেল। লাইবিলিটি কমপ্লিট আছে। সেই প্ল্যান্ট এন্ড মেশিনারি লেখা হয়েছে রে, বলতো দেখে। প্ল্যান্ট এন্ড মেশিনারি চোখে পড়ছে না, চোখে পড়ছে না। হ্যাঁ লিখেছি, প্ল্যান্ট এন্ড মেশিনারি লিখে দিয়েছি। তারপর ফার্নিচার লিখেছি, হ্যাঁ ফার্নিচার লিখেছি। ডেটার্স লিখেছি, স্টক লিখেছি। ইনভেস্টমেন্ট লিখেছি, হ্যাঁ স্যার লিখেছি। ক্যাশ লিখেছি, না ক্যাশ ব্যাংক, এটা যোগ বিয়োগ করে লিখে দেবো, ঠিক আছে তো? ল্যান্ড এন্ড বিল্ডিং, হ্যাঁ লিখে দিয়েছি, সব লিখে দিয়েছি ভাব, সব লিখে দিয়েছি। তাহলে তোরা কাজ করবে কি? যোগ বিয়োগ কর, দেখি কে ভালো। আমি যোগ বিয়োগ করতে পারি না, তোর দেখ তোর নিশ্চয়ই ভালো যোগ বিয়োগ করবি, ক্যালকুলেটর আছে। রিভ্যালুয়েশন মেলা দেখ, তোরা রিভ্যালুয়েশন মেলা দেখি, রিভ্যালুয়েশন মেলাতে পারিস নাকি? 10 আর 3 12, 12 আর 3 15, 15 আর 3 29, 29 আর 2 31, 31,000 31 আবার 36, 36 আর 20 তোর 66। কি বলছে 64? আর দেখ 10 আর 2 12, 12 আর 3 15, 15 আর 4 29, 29 আর 2 31, 31,000 আর 5 36,000, 36 আর 2 56, 56 আর 8 64, 64 আর 600। ঠিকই বলেছিস। লেখ 64 আর 600। এখানে কত হচ্ছে? 4 আর 3 7, 7 আর 1 8, 8,750। কত? 55,850, তাই তো? এটা পার্টনার তুমি ভাগ হয়ে যাবে, লিখো 2 পার্টনার্স ক্যাপিটাল, তাই তো? কার কার মধ্যে ভাগ হবে? দুজন পার্টনার। কি রে ভাই, ঠিক বললাম তো? ওল্ড পার্টনারের মধ্যে ভাগ হবে।
বলিস কিন্তু ঠিক বলছি না ভুল বলছি? স্বদেশ আর স্বরাজ কত হবে? ইকুয়াল করে দেই। 55 আর 850 কে ইকুয়াল ভাগ কর, ইকুয়াল রেশিও কর। কত? 27925। এখানে লিখ 27925, 27925 হয়ে গেল। এবার কি করতে হবে স্যার? এটাকে বসিয়ে দিন। পার্টনারদের মধ্যে ক্যাপিটাল কে কি বসবে? কি লিখো? বাই ডিভিশন 27925, 27925 টোটাল কর শেষ অংশ। এটা তো 20000 টাকা বসবে। শ্যাম 20000 টাকা, এটা 40000 আর 9 49000, 49 আর 2 51000, 51000 আর 7 58, 58 আর 20 78। কত হচ্ছে? কত? 78500 যোগ 925। উনআশি আর 425 কত হয়েছে? ফার্স্টের বই 99425। ফার্স্টেরটা 99425 আর প্রথমটা এই সেকেন্ডেরটা 79 আর 425 হলো। দেখ তো ঠিক নাকি? এটা 99 আর 425, 79 আর 425 আর 20000। ঠিক আছে? এই 99 আর 425 থেকে 2500 বাদ দেবো। 96925। 79425 থেকে 2500 বাদ দেবো। কত বলি? 76925। আর এটা তো 20000ই হবে। এটা কি বলতাম? টু ব্যালেন্স সিরিজ, তাই তো? এবার এখানে লিখতাম ক্যাপিটাল বলে, মনে পড়ছে তো? ক্যাপিটাল কি ছিল? স্বদেশ 96925, স্বরাজ 76925, আর লাস্টটা কি ছিল রে? সম্ভব। হ্যাঁ সম্ভব। আচ্ছা যাই হোক, সম্ভব না? সম্ভব ছিল 20000। তিনটে যোগ করতে পারবি? যোগ করে বল কত হচ্ছে? 1,93,850 টোটাল করে দে। যোগ 3000 যোগ 5000 যোগ 15000 যোগ 12000 যোগ 89,400, 2,78,250। এবার অ্যাসেট সাইড ব্যাংকের ব্যালেন্সটা মেলাই। 40,500, 20,000, 60,500, 60,500, 65,500, 75,500 টাকা। 75,500 টাকা থেকে কত বাদ দেবো? 5,000 মাইনাস 4,000 কত হচ্ছে? 66,500 টাকা। হয়ে গেল, এটাও হয়ে গেল। বাই ব্যালেন্স সিটি ব্যাংকে কত টাকা পড়ে আছে? 66,500। এখানে লিখো ব্যাংক 66,500 ট্যালি করে দে। 19,000 প্লাস 20,000 প্লাস 8,450 প্লাস 23,000 প্লাস 84,000 প্লাস 24,000 প্লাস 28,000 প্লাস 5,000 প্লাস 66,500 মিলে গেছে। তার মানে খাটনি এতক্ষণ যে ধরে যে খাটলাম, কত মোটামুটি 1 ঘন্টা ধরে খাটলাম, তাহলে 1 ঘন্টা ধরে খাটনির ফলটা পেলাম। কি খাটনির ফলটা? কি খাটনির ফল? এই দুটো মিলে গেল, এটা হচ্ছে খাটনির ফল। 1 ঘন্টা হয়নি, ওই 54 মিনিট। 54 মিনিট অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। 54 মিনিটে বুঝতে পারলি তো অঙ্কটা? পুরো ক্লিয়ার? মাথায় ঢুকে পুরো অঙ্কটা? দেখ পুরো বুঝিয়ে দিলাম অঙ্কটা। ঢুকে নেই? আচ্ছা, এরপরে যে অঙ্কটা করব, সেই আমাদের যে পেপারস দিয়েছি সেই পেপারসের অর্থাৎ পিডিএফ এর যে স্পেশাল টাইপের কোশ্চেন, আগেরটা 1 নম্বর করালাম স্পেশাল টাইপের কোশ্চেন 1 নম্বর কোশ্চেন, এবার স্পেশাল টাইপের 2 নম্বর কোশ্চেনটা করাবো। ঠিক আছে? এটা হলেই অর্থাৎ আজকে অ্যাডমিশন কমপ্লিট, নেক্সট ডে থেকে রিটায়ারমেন্টে চলে যাব। ঠিক আছে? তো দেখ কোশ্চেনটা তোরা দেখতে পাচ্ছিস, প্রথমে একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। এখানে 3 জন পার্টনার মিলে বিজনেস স্টার্ট করেছিল। 3 জন পার্টনারের নাম ছিল এবিসি, তাদের রেশিও ছিল 3:2:1। বিজনেসে নতুন একজন পার্টনার অ্যাডমিট হয়েছে, তার নাম ডি।
ঠিক আছে, ডি অ্যাডমিট হয়েছে। তো এই অঙ্কটাই দেখ ব্যালেন্স শিটের মধ্যে ক্যাপিটালও দিয়েছে আবার কারেন্টও দিয়েছে। অ্যাকচুয়ালি এইটা করার জন্য সেই আবার ক্লাস 12 এ চলে যেতে হবে। ক্লাস 12 এ যখন আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন শিখেছিলাম, ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ শিখিয়েছিলাম, সেখানে আমি একটা কথা বলেছিলাম, পার্টনার্স ক্যাপিটাল দু রকমের হয়, একটা ফিক্সড ক্যাপিটাল আর একটা ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল। কি বলেছিলাম? পার্টনার্স ক্যাপিটাল দু রকমের হয়, একটা ফিক্সড ক্যাপিটাল আর একটা ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল। ফিক্সড ক্যাপিটালে দুটো অ্যাকাউন্ট ওপেন করতে হয়। কটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়? দুটো। একটা অ্যাকাউন্ট হচ্ছে ক্যাপিটাল আর একটা কারেন্ট, একটা পার্টনার্স ক্যাপিটাল একটা পার্টনার্স কারেন্ট। আর ফ্লাকচুয়েটিং এ একটাই অ্যাকাউন্ট ওপেন করতে হয়, তাকে বলে পার্টনার্স ক্যাপিটাল। তো আমরা আজ পর্যন্ত অ্যাডমিশনে যতগুলো অঙ্ক করেছি সব কিন্তু ফ্লাকচুয়েটিং এ করেছি, অর্থাৎ সব করে পার্টনার্স ক্যাপিটাল। কোনো অঙ্কে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট খুলেছি? কোন অঙ্কে পার্টনার্স কারেন্ট করেছি না, অর্থাৎ সব করে আমরা ফ্লাকচুয়েটিং এ করেছি। এই অঙ্কটা দুটোই বলেছে, মানে এই অঙ্কটা তোকে ফিক্সড করতে বলেছে, কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে আবার ক্যাপিটাল ওপেন করতে হবে। আবার বলছি, যদি কোশ্চেনে বলে দেয় ফিক্সড ক্যাপিটাল মেথড, তাহলে দুটো অ্যাকাউন্ট খুলতে হয়, একটা কারেন্ট অ্যাকাউন্ট আর একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। তার মানে এখানে ক্যাপিটালও দিয়েছে, দেখ এখানে দুটো অ্যাকাউন্ট খুলেছি না, দেখতে পাচ্ছিস, একটা কারেন্ট অ্যাকাউন্ট একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এটা কোন মেথড বলেছে? ফিক্সড ক্যাপিটাল মেথড। আর আগের অঙ্কটা বললাম কোন মেথড করেছিলাম? ফ্লাকচুয়েটিং। মনে রাখবি কি করে? ফিক্সড এ দুটো আর ফ্লাকচুয়েটিং এ একটা। ফিক্সড এ দুটো, ফ্লাকচুয়েটিং এ একটা। আবার বলছি, ফিক্সড এ দুটো, ফ্লাকচুয়েটিং এ একটা। ফিক্সড এ দুটো কি কি বল, নাম কি কি বললাম? পার্টনার্স ক্যাপিটাল আর পার্টনার্স কারেন্ট। আর ফ্লাকচুয়েটিং এ অনলি ক্যাপিটাল। কারেন্ট কখন লাগে? ফিক্সড এ কারেন্ট লাগবে, ঠিক আছে, ফ্লাকচুয়েটিং এ কারেন্ট লাগবে। বুঝা গেল তো ব্যাপারটা? তো যাই হোক, অনেক বললাম এগুলো 12 এর স্টুডেন্টদের বলতে হয়। 12 এর স্টুডেন্টরা মোটামুটি 12 এ যখন পড়েছিস জেনে গেছিস, 12 এ জেনেছিস, তো অনেকদিন পড়াশোনা করিস, মনে থাকবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আগের অঙ্করে 12টা অ্যাডজাস্টমেন্ট ছিল, এখানে আমাদের মনে হচ্ছে 11টা অ্যাডজাস্টমেন্ট আছে। কি বলেছে? ডি উইল ব্রিং 1 লাখ অ্যাজ হিজ ক্যাপিটাল। বিজনেসের নতুন পার্টনার 1 লাখ টাকা ক্যাপিটাল এনেছে এবং তার শেয়ার কত? 1/6 বলেছে, তার শেয়ার বলেছে 1/6। হি উইল ব্রিং নেসেসারি ক্যাশ ফর হিজ শেয়ার অফ গুডউইল ইন প্রিমিয়াম। এবং ওর প্রিমিয়াম বাবদ ওকে যত টাকা আনতে বলেছে ও তত টাকাই এনেছে। স্যার কত টাকা আনতে বলেছে? দেখ পরের লাইনে পড়, দ্য গুডউইল অফ দ্য ফার্ম 1,80,000। শুনছিস কি বলেছে? গুডউইল অফ দ্য ফার্ম কত বলেছে? এই গুডউইল অফ দ্য ফার্ম মানে কি? এ বি সি নতুন পার্টনার ডি, চারজনের গুডউইল 1,80,000। তবে নতুন পার্টনার কত? 1/6। তাহলে 1,80,000 1/6 কত হবে? 30,000 টাকা। তাহলে নতুন পার্টনার প্রিমিয়াম 30,000 টাকা কি করে হলো বোঝা গেল? স্যার এমন তো অনেক করেছি। ঠিক, নিউ রেশিও বলেছে 2:2:1:1। আমি কি শিখেছিলাম? যদি কোশ্চেনে নিউ রেশিও বলে দেয় তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হয়, বলেছিলাম তো, আগের অঙ্কটা করলাম। নিউ বলে দিলে স্যাক্রিফাইসিং বের করতে হয়, আর নিউ বলে না দিলে তাহলে ওল্ডটাই স্যাক্রিফাইসিং, বলেছিলাম তো। তাহলে এই অঙ্কে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে, এটা ওয়ার্কিং সেট পার্ট, ঠিক আছে। নেক্সট বলেছে আ বিল রিসিভেবল 14,000 ডিসকাউন্টেড উইথ ব্যাংক ওয়াজ ডিসঅনার্ড which is to be recorded in the books of account। তো ইজি আছে 11 এর, এই পয়েন্টটা পুরো 11 এর জিনিস দিয়েছে। 11 এর জার্নাল 11 এর স্টুডেন্ট এটা করে দেবে। এটা করার জন্য আমার একটু বিল অফ এক্সচেঞ্জ জানতে হবে। 11 এর বিল অফ এক্সচেঞ্জ বলে একটা অ্যাকাউন্টস চ্যাপ্টার ছিল, ওটা যে জানে সেটা করে ফেলবে, কিছু নেই, কিছুই নেই এটা। পরে বলে 4 নম্বর বলে ডেটাস 20,000 ব্যাড, অর্থাৎ 20,000 টাকা ডেটা যত ছিল তার মধ্যে ব্যাড ডেট হচ্ছে 20,000 টাকা। 15,000 টাকা আনরেকর্ডেড ডেটাস ছিল, অর্থাৎ রেকর্ড করা হয়নি 15,000 টাকা ডেটাস। প্রভিশন ফর ডাউটফুল ডেট ছিল 10%, ঠিক আছে। 5 নম্বর, একটা ইলেকট্রিসিটি বিল ছিল 12,000 টাকা, ঠিক আছে। ইলেকট্রিসিটি বিল ছিল 12,000 টাকা, নট অ্যাকাউন্টেড, অর্থাৎ ইলেকট্রিসিটি বিল কি? বিলটা তো পেমেন্ট করতে হয়, এটা আমি অ্যাকাউন্টসে আনিনি, তার মানে দেখাইনি, অর্থাৎ পেমেন্ট করতে হবে, এটা তো লাইবিলিটি ক্রিয়েট হয়ে গেল। মনে পড়ছে? দেখো অনেক কিছু করেছিলাম। ইন্টারেস্ট অন ব্যাংক লোন আউটস্ট্যান্ডিং ফর 6 মান্থ। তাহলে বুঝতেই পারছিস, আমি দেখ লাইবিলিটি থেকে একটা ব্যাংক লোন আছে 12% ব্যাংক লোন, এর উপর 6 মাসের ইন্টারেস্ট বাকি আছে, করবো, কিছুই অসুবিধা নেই। দেয়ার বিং ক্লেম এগেইনস্ট দ্য ফার্ম ড্যামেজ। আমার কোম্পানির উপর একটা ক্লেম হয়েছে, একটা ড্যামেজ ছিল, সেই ড্যামেজের উপর ক্লেম হয়েছে। কত টাকার ক্লেম? 8,000 টাকা, ঠিক আছে। এটা তো এন্ট্রি করবো, রেকর্ড করা হয়নি। স্টক রিডিউস বাই 20%, স্টকটা 20% কমে গেছে। ল্যান্ড এন্ড বিল্ডিং ওভার ভ্যালু, আগেরটা ছিল কি আন্ডার ভ্যালু, এটা ওভার ভ্যালু বলে দিয়েছে। 9 নম্বর বলেছে ইনভেস্টমেন্ট টেকেন ওভার বাই সি, মানে আমাদের বিজনেস যে পার্টনার ছিল সি, সেই ইনভেস্টমেন্ট নিয়ে নিয়েছে, করবো, এটাও করবো।
দেখি সব নতুন নতুন আইটেম পাচ্ছি, দেখেছিস এক একটা করে কিন্তু আস্তে আস্তে একটা একটা করে নতুন নতুন আইটেম বেরোচ্ছে। বি এগ্রিড টু পে বিলস পেবল এট ডিসকাউন্ট 10%। বি বিজনেসে একজন পার্টনার ছিল বি, ও বলছে ঠিক আছে বিল পেবলের টাকাটা আমি পেমেন্ট করে দেবো, না আমি পেমেন্ট করে দেবো, ও বলেছে। 11 নম্বর বলছে এক্সপেন্স অন রিভ্যালুয়েশন। কোন এতগুলো অত করে রিভ্যালুয়েশনে কোনো জায়গায় পেয়েছি রিভ্যালুয়েশন এক্সপেন্সেস, এখানে বলছে রিভ্যালুয়েশন এক্সপেন্সেস পে করবে কে, এ কোন একজন পার্টনার পে করবে, তাহলে হয়ে গেল। তাহলে সমস্ত অ্যাকাউন্ট গুলো দেখতে পাচ্ছিস খুলেছি। দেখ আমার কিছু করার নেই, অ্যাকচুয়ালি আমার বোর্ডে ছোট বোর্ড জায়গা নেই, আমি অ্যাকাউন্ট কি করে খুলবো, বিশাল বড় বোর্ড হলে আমি করতে পারতাম। এখানে কি করেছি প্রথমে এটা ফার্স্ট ভালো করে দেখে নি, তোরাও দাগ কেটে নিবি আমার সঙ্গে সঙ্গে সবাই যেইভাবে বলছি এই এখানে রোমান 1 লিখেছি, তার মানে কিন্তু এমন না যে তোকে পরীক্ষায় রোমান 1 লিখতে হবে। প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ওপেন করবি 1 নম্বরে। 2 নম্বরে কি খুলবি, কোথায় পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটাল ছোট খুলবি যাতে 2 লাইন লেখা যায়, এমন অ্যাকাউন্ট খুলবি 2 লাইন যাতে লেখা যায়, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলবি 2 নম্বর। 3 নম্বরে খুলবি পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট, এটা একটু বড় হবে, এটা একটু বড় হবে, অর্থাৎ আমার এই অঙ্কে ক্যাপিটাল অ্যাকাউন্টে কিছুই আসবে না, শুধু ব্যালেন্স বসাবো আর কিছু বসাবো না। এই অঙ্কে যত ট্রিটমেন্ট সব কারেন্টে বসবে, অর্থাৎ আগে আমরা যেই সমস্ত জিনিস ক্যাপিটাল অ্যাকাউন্টে বসাতাম এখন সেগুলো কারেন্ট অ্যাকাউন্টে বসাবো। স্যার তাহলে ক্যাপিটাল কেন বলেছেন, ক্যাপিটালে কি বসাবেন, আরে ক্যাপিটালে ক্যাপিটালের ব্যালেন্স বসাবো, আর মালিক যদি কোনো ক্যাপিটাল নিয়ে আসে সেটাই বসাবো, আর কিছু বসাবো না। বোঝাতে পারলাম, ক্যাপিটালে কি বসবে, ক্যাপিটালে ক্যাপিটালের ব্যালেন্সটা বসবে, আর মালিক যদি টাকা নিয়ে নতুন পার্টনার যদি টাকা নিয়ে আসে সেটা ক্যাপিটাল বলবে, আর কোথাও বলবো, বুঝে গেল। তাহলে 1 2 3 হলো 4 নম্বরে ব্যালেন্স শিট খুলবো, ঠিক আছে 4 নম্বরে তার নিচে ব্যালেন্স শিট খুলবো, তারপর 1 2 3 4টে হয়ে গেল। এবার ওয়ার্কিংস, প্রথম ওয়ার্কিংস কি, এটা ওয়ার্কিংস এর পার্টে লেখা আছে ব্যাংক, বুঝে গেল তো। তাহলে এক একটা করে দেখা যাক। প্রথমে স্যার ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স বসিয়ে দিই, দেখ ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স বসিয়ে দিই, ক্যাপিটাল অ্যাকাউন্ট লেখ বাই ব্যালেন্স বিডি, ফটাফট করবি। কত টাকা, 3.5 লাখ টাকা, এ তে 3.5 লাখ, বি তে 3 লাখ, সি তে 2.5 লাখ, ঠিক আছে তো, হয়ে গেল, হয়ে গেল, বুঝতে পারলি তো স্যার ক্যাপিটাল বুঝতে পেরেছি। এবার কারেন্ট অ্যাকাউন্টে চলে যা, কারেন্ট অ্যাকাউন্ট কোথায়, কারেন্ট অ্যাকাউন্ট কি ছিল দেখ, লাইবিলিটি সাইডে কারেন্ট অ্যাকাউন্ট কি কি ছিল, কোশ্চেন থেকে বল লাইবিলিটি সাইডে কারেন্ট অ্যাকাউন্ট কি কি ছিল, 8,000 নাম বল 8 আর 12 বললে হবে না, এ ছিল। আচ্ছা এখন প্রশ্ন করছি আমি, বল আরে কোন একজন কোন তোর বন্ধু বান্ধব ফোন করে, কেটে দিলাম ফোনটা, পড়া ছিল ডিস্টার্ব হচ্ছে, হয়ে যায় দুর্না ডিস্টার্ব করে তো দেখ কারেন্ট অ্যাকাউন্ট আছে তো, এই দেখ শোন, কারেন্ট অ্যাকাউন্ট কোন দিকে আছে, লাইবিলিটি সাইডেও আছে আর অ্যাসেট সাইডেও আছে। লাইবিলিটি সাইডে যে কারেন্ট অ্যাকাউন্ট আছে তার ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স, শোন ভালো করে শোন এই জায়গাটা বোঝার চেষ্টা কর। কারেন্ট অ্যাকাউন্ট, এখন তুই বলিস স্যার কারেন্ট অ্যাকাউন্টের একটা এ আছে বি আছে সি আছে, তিনজনই তো কারেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স বলেছে, তা কারেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স কোন দিকে বসাবে, কোন দিকে বসাবেন, ক্রেডিট দিকে বসাবেন, আচ্ছা লিখি এটা ডেবিট ক্রেডিট, তাই তো, ডেবিট দিকে বসাবেন না ক্রেডিট দিকে বসাবেন, এটা প্রশ্ন। কারেন্ট অ্যাকাউন্ট লাইবিলিটি সাইড মানে ক্রেডিট ব্যালেন্স আর অ্যাসেট সাইড মানে ডেবিট। তাহলে লাইবিলিটি সাইডে কারা কারা আছে, স্যার লাইবিলিটি সাইডে এ আর সি আছে, তাহলে ক্রেডিট ব্যালেন্স লেখ 8,000 আর 12,000, এখানে লিখো 8,000 আর এখানে সিতে লিখো 12,000, লিখো বাই ব্যালেন্স বিডি। ডেবিটে আছে কি বি, টু ব্যালেন্স বিডি কত টাকা, 14,000 টাকা, ওটা তো হিসাব হয়েছে। ডি উইল ব্রিং 1 লাখ টাকা, নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে, 1 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে, নতুন পার্টনার 1 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে, দেখো তাহলে কি হবে, বিজনেসে কি টাকা এসেছে নাকি না, তার আগে ব্যাংকের ব্যালেন্স বসাও, ব্যাংকের ব্যালেন্স ছিল 5,14,000, লেখ টু ব্যালেন্স বিডি 5,14,000, অনেক টাকা আছে ব্যাংকে। নতুন পার্টনার কত টাকা নিয়ে এসেছে, 1 লাখ টাকা, এখানে লেখ 2 দিস ক্যাপিটাল, ঠিক তো, শুনতে পাচ্ছিস তো, নতুন পার্টনার ক্যাপিটাল কত নিয়ে এসেছে, 1 লাখ টাকা। আচ্ছা নতুন পার্টনার যে ক্যাপিটাল নিয়ে এসেছে ক্যাপিটাল অ্যাকাউন্টেই আছে, আমি এটাই বলতে চাইছি, ক্যাপিটাল অ্যাকাউন্টে কি আসলো, এই ক্যাপিটাল অ্যাকাউন্টে নতুন পার্টনার যে টাকাটা নিয়ে আসবে সেই টাকাটা আসবে, ঠিক আছে। তার মানে এখানে কি লিখবো, বাই ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা, ডি ঘরে 1 লাখ টাকা,
হলো ক্লিয়ার? ক্লিয়ার তো? এইবার আমি তো ব্যালেন্স শিট এখন করবো না, আমি এই ব্যালেন্স শিট বুঝে দিচ্ছি, তাই বলে তোরা কাটিস না কিন্তু, কারণ আমাকে ওয়ার্কিংস করার জন্য এই জায়গাটা লাগবে, আমি তাই জন্য এটা কেটে দিই। শোন কি বলেছে, এবার বলেছে নতুন যে পার্টনার ওকে ক্যাপিটাল এনে দিয়েছে, এবার ওকে প্রিমিয়াম বাবদ যত টাকা আনতে বলেছিল সেই টাকাটা এনে দিয়েছে। স্যার কত আনতে বলেছিল? কিছুক্ষণ আগেই বলেছি 30,000 টাকা, সেটা দেখিয়ে দিই কি করে বের করলাম। সেখানে ওয়ার্কিংস এর মধ্যে লিখছি প্রিমিয়াম ফর গুডউইল, লেখ প্রিমিয়াম ফর গুডউইল কত, 1,80,000 ইনটু 1/6 কত, 30,000 টাকা। বুঝা গেল? ওকে 30,000 টাকা প্রিমিয়াম আনতে বলেছে, এটা দিয়েছে 30,000 টাকা। কি এই 30,000 টাকা প্রিমিয়াম আনতে বলেছে, এনে দিয়েছে। তাহলে বিজনেসে কি আসলো? টাকা আসলো। তাহলে কোথায় বলবে? ব্যাংকে ডেবিটে বলবে টু প্রিমিয়াম ফর গুডউইল, তাই তো? টু প্রিমিয়াম ফর গুডউইল 30,000 টাকা। বোঝা গেল তো? কি রে স্যার, আচ্ছা নতুন পার্টনার যে প্রিমিয়াম আনলো 30,000 টাকা, টাকাটা কারা নেবে? স্যাক্রিফাইসিং পার্টনার। কারা নেবে? তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে তো। তাহলে কর ওয়ার্কিংস এ কর স্যাক্রিফাইসিং রেশিও। ঠিক আছে, এটা কিন্তু ওয়ার্কিংস এর পার্ট। এটা হচ্ছে একটা ওয়ার্কিং ডট, এটা হচ্ছে 1 নম্বর ওয়ার্কিংস, 1 নম্বর ওয়ার্কিংস ওখানে ছোট করে 1 লিখি। এটা 2 নম্বর ওয়ার্কিং, 3 নম্বর ওয়ার্কিংস কি স্যাক্রিফাইসিং রেশিও। শিখেছিলাম তো পার্টনার, মনে পড়ছে? এ বি সি ডি মনে পড়ছে? ওল্ড নিউ আর স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে ওল্ড রেশিও কত কত ছিল বল? 3:2:1, 3/6, 2/6, 1/6। নিউ রেশিও কত কত ছিল? 2:2:1:1, 2:2:4, 5:6, 2/6, 2/6, 1/6, 1/6। তাহলে 2/6 থেকে 2/6 বাদ দিলে কত? 1/6। 2/6 থেকে 2/6 বাদ দিলে 0, 1/6 থেকে 1/6 বাদ দিলে 0, আর 0 থেকে 1/6 বাদ দিলে -1/6। তার মানে পুরো প্রিমিয়ামের টাকাটা কে পাবে বল? দেখে বল না। পুরো টাকাটা এই দিয়ে নেবে। তাহলে এইবার প্রশ্ন, আমরা এখন কি করতাম? প্রিমিয়ামের টাকাটা এখানে লিখতাম না, বাই প্রিমিয়াম ফর গুডউইল করে এখানে তো লিখতাম টাকাটা, কিন্তু এখানে কিন্তু আর ক্যাপিটাল অ্যাকাউন্টে বসবে না, কারণ এটা কোন মেথড? এটা ফিক্সড ক্যাপিটাল মেথড, তাই তো? তাই কারেন্ট অ্যাকাউন্টে এখানে বসবে। কি লিখবো এখানে? বাই ব্যাংক অ্যাকাউন্ট। কি রে আকাশ বা বিকাম বুঝতে পারলি না এটা? বাই প্রিমিয়াম ফর গুডউইল বলে কত টাকা? পুরো টাকা মানে 30,000 টাকা করে এর ঘরে বসিয়ে দেব। আচ্ছা এখানে লিখে দিই এটা অ্যামাউন্ট বডি। তাহলে হলো স্যার 1 নম্বর 80 কমপ্লিট। কি রে এগ্রি করছিস তো? 1 নম্বর 80 বোঝা গেল? কোনো সমস্যা নেই। আগে 2 নম্বর 80 নিউ রেশিও বলেছি, এটাও কোনো সমস্যা নেই। এবার আমি মুছবো এই ওয়ার্কিংসটা, ঢোকা গেছে ওয়ার্কিংসটা মুছে। শোন মন দিয়ে শোন একটা কথা, আমার বিজনেস আছে, বিজনেসে একটা পার্টি আছে, সাপোজ পার্টির নাম রাম। ও আমার দোকান থেকে মাল কিনে নিয়ে গেছে। ও ধর 1 লাখ টাকার, কত টাকার মাল নিয়ে গেছে? 1 লাখ টাকার মাল নিয়ে গেছে। ধারে নিয়ে গেছে, ধারে নিয়ে গেছে আমার থেকে। আমার দোকানে এসে বলছে মাল আমার সব জিনিসপত্র, আমার যার দোকানে যা গুডস আছে ওর লাগবে সেই গুডস। ও 1 লাখ টাকার গুডস নিয়ে গেল, মানে আমি ওকে বেচলাম। আমি ওকে টাকা চাইলাম, বলে টাকা দাও, 1 লাখ টাকার মালে টাকা দাও। বলছে দেখো এখন তো টাকা নেই, আমি তোমাকে 2-3 মাস পর টাকা দিব। আমি বললাম কি করে বিশ্বাস করো তুমি 2-3 মাস পর টাকা দিয়ে দেবে? তুমি তো টাকা মেরেও চলে দেবো, কোনো গ্যারান্টি টাকা দেবে? বলছে না। তাহলে কাজ করো, আমি একটা চিঠি লিখছি তোমার নামে, রামের নামে একটা চিঠি লিখছি। শোন 11 কথা বলছি, তোমার নামে একটা চিঠি লিখছি। চিঠি লিখলাম, চিঠিতে কি লিখলাম? হ্যাঁ আমি ওকে আজকে এত টাকার মাল বেচেছি, ও আমাকে প্রমিস করে 3 মাস পর টাকা দেবে। আমি ওকে চিঠিটা দিলাম, লিখে ওকে দিলাম। ও চিঠিটা একটা সাইন করে, ও পড়লো, চিঠিটা পড়ে খুশি হলো। হ্যাঁ ঠিক আছে, ও চিঠিটা সাইন করে আমাকে দিয়ে দিল। কি করলো? সাইন করে আমাকে দিয়ে দিল। ও চিঠিটা সাইন করে যখনই আমাকে দিয়ে দিল, সেই চিঠিটা আমার কাছে হলো বিল রিসিভেবল, আমার কাছে। অর্থাৎ এই চিঠির এগেইনস্টে, অর্থাৎ 3 মাস পর এই চিঠিটা রামকে দেব, রাম চিঠিটা নেবে, আমাকে টাকা দিয়ে দেবে, 1 লাখ টাকা দিয়ে দেবে।
আর ওই চিঠিটার এগেনস্টে রামের কাছ থেকে আমি টাকা নেব, তাই আমার কাছে বিল রিসিভ, আর রাম ওই চিঠির কাছে কি টাকা দেবে, তাই ওর কাছে বিল দেবে। বোঝা গেল? কিন্তু টাকাটা তো আমার আজকে দরকার, 3 মাস পর দরকার নেই টাকা। তো আমার কাছে চিঠিটা আছে, এবার আমার স্টেট ব্যাংকের সঙ্গে আমার ভালো পরিচয়, ভালো লেনদেন করি, ম্যানেজারের সঙ্গে ভালো পরিচয় আছে। ব্যাংকে গিয়ে বললাম আমার এখন 1 লাখ টাকা লাগবে, পাওয়া যাবে কি? আমি বলছি আমার কাছে একটা বিল আছে, সেই বিলটা আমি বেচতে চাই তোমার কাছে। তো ব্যাংক বলে হ্যাঁ হবে, না হওয়ার কিছু নেই, তবে ওই ব্যাংকে আমার অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাংকের কাছে বিলটা দিয়ে দিলাম, ব্যাংক আমাকে টাকা দিয়ে দিল। আমাকে হাতে টাকা দেবে না, আমার অ্যাকাউন্টে টাকা দেবে। বলবি স্যার আপনার যদি ওই অ্যাকাউন্টে টাকা না থাকে, মানে ওই অ্যাকাউন্টে যদি না থাকে, মানে স্টেট ব্যাংকে, আমি ধর এমন একটা ব্যাংকে বিল ভাঙালাম, সেই ব্যাংকে আমার অ্যাকাউন্ট থাকতেই হবে। স্যার অ্যাকাউন্টে যদি, মানে ওই ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে কি আপনার টাকা দেবে? না, দেবে না। আমি একটা বিল দিয়েছি, কোনো একটা পার্টির বিল দিয়েছি, সেই পার্টি টাকা না, খরচ গুলো তো দিতে পারে, তাহলে ব্যাংকের তো লোকসান হয়ে গেল। তাহলে ব্যাংক তখন কার থেকে টাকা নেবে? বুঝতে পারলি না? আজকে ধর তোর একটা ধর আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট নেই, তুই ধর আমি তোকে একটা 10 লাখ টাকার বিল দিই, তুই ব্যাংকে চলে গেলি এই বিলটা ভাঙানোর জন্য, ব্যাংক তোকে দেবে? কেন দেবে? কোনো দেবে? তোর ব্যাংকে অ্যাকাউন্টই নেই, কেন দেবে ব্যাংক? আজকে ধর আমি এই বিলটা দিই ভুয়ো বিল, তো সেই বিলে যদি টাকাই না থাকে তাহলে পুরো ব্যাংকের লোকসান হলো। ব্যাংক কার থেকে টাকা নেবে? তোকে যদি টাকাটা দিয়ে দেয় আজকে ক্যাশ টাকা, এই জন্য অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্টের সঙ্গে ওরা পরে বোঝাপড়া করে নেবে। কি বললাম বুঝতে পারলি তো? তাই আমার ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, স্টেট ব্যাংকে। আমি 1 লাখ টাকা দিলাম, ব্যাংক আমার থেকে ধর একটা পার্সেন্টেজ কাটে, মানে ব্যাংকে যে বিলের উপর যে একটা চার্জ কাটে, 1% কাটে মাসে, মানে মেনে নিলাম তো 12% কাটলো, ঠিক আছে? যাই হোক, 1 লাখ টাকা আমি কত পার্সেন্ট কাটে ওটা জেনে লাভ নেই, ওটা বিল অফ এক্সচেঞ্জে শিখিয়েছিলাম বাদ দে। ধর মেনে নিলাম ব্যাংক 10,000 টাকা কেটে নিয়েছে, তাহলে তোকে হাতে কত পেলি? 90,000 টাকা পেয়ে যাবে। তাহলে 3 মাস পর ব্যাংক টাকা পাবে কবে? ব্যাংক 3 মাস পর টাকা পাবে, তাই 3 মাসের টাকা কেটে নেবে। 3 মাসে তো 10,000 টাকা ক্যালকুলেট করে হয়েছে, ব্যাংক তোকে 90,000 টাকা দিয়ে দেবে। তাহলে 3 মাস পর ব্যাংক কার কাছে চলে যাবে? রামের কাছে চলে যাবে বিলের টাকাটা আনতে। রামের কাছে চলে গেছে টাকা আনতে, রামকে বললো দাও, বিলটা দেখালো, বলে টাকাটা দাও। রাম তো টাকা দিতে পারলো না, রাম টাকা দিতে পারেনি, ভালো করে বোঝ, রাম টাকা দিতে পারেনি। তাহলে ব্যাংক তখন কাকে ধরবে? কাকে ধরবে? আমাকে ধরবে ব্যাংক। ব্যাংক তখন আমাকে বলে দাও কবির 90,000 টাকা দাও। কি বললাম বুঝতে পারলি? গল্পটা পুরো ওভারঅল কনসেপ্ট। এখন যে এন্ট্রিটা করবো সেটা এই কথাটা বলেছে। ব্যাংক আমাকে ধরলো 90,000 টাকা দাও, আমি তখন কি করবো? আমি কাকে ধরবো? আমি রামকে ধরবো, দে ভাই 90,000 টাকা দে, টাকা দে, টাকা দে। 90 তো 90, 1 লাখ টাকা দে, টাকা দে। ও বলছে দেখো আমি তো কিছু করার নেই, আমি দিয়েছিলাম, কিন্তু এখন টাকাটা হলো না, ডিজনার হয়ে গেছে। এটাকে বলে বিল ডিজনার। বিল ডিজনার হয়ে গেছে, তখন আমি কি করবো? আমি তো প্রথমে কত ভালো ভাবলাম, রাম টাকা দিয়ে দিয়েছে, রামের ব্যালেন্স কমে দিয়েছিলাম, এখন কি করবো? রামকে বাড়িয়ে দেবো, রামকে বাড়িয়ে দেবো। আর আমি কি ভেবেছিলাম, আমার তো ব্যাংকে তো 90,000 টাকা ঢুকে গেছিল, ব্যাংকে 90,000 টাকা ঢুকে গেছে, এখন কি ব্যাংক থেকে তখন 90 টাকা কেটে নিয়েছে, তাহলে কি এখন ব্যাংক বাড়লো না কমলো? পুরো বুঝে গেছি কনসেপ্টটা কি হলো, কে বাড়লো কে কমলো বলতে পারবি? বল, কে বাড়লো কে কমলো? ব্যাংক কমলো, বাড়লো কে? রামকে বাড়িয়ে দিলাম। কমন জিনিস, একদম পাতি জিনিস, একদম ইজি জিনিস। তাহলে কি করলাম আমরা? কি করলাম? তো সঙ্গে সঙ্গে আমরা কার ব্যালেন্স বাড়িয়ে দেবো? এই রামের ব্যালেন্স বাড়িয়ে দেবো, আর ব্যাংক কমে যাবে। এইটাই তো হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে? পর এটা পর বলছে আ বিল রিসিভেবল 14,000 ডিসকাউন্টেড উইথ ব্যাংক। আমি ব্যাংকে বিলটা ভাঙিয়েছিলাম, 14,000 টাকার বিল ব্যাংকের থেকে ভাঙিয়েছিলাম, পরবর্তী সময় সেই বিলটা ডিজনার্ড হয়ে গেছে। ব্যাংকে যখন ভাঙিয়েছিলাম না, সঙ্গে সঙ্গে আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছিল, ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছিল, তাই তো? ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছিল, তাহলে এখন যখন বিলটা ডিজনার্ড হয়ে যাবে, ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? ব্যাংক কমে যাবে, ঠিক আছে? আর ব্যাংক কমে গেলে আমি কি করবো? সঙ্গে সঙ্গে বিল ডিজনার্ড হলে বলবো রামকে ধরবো, ভাই টাকা দে, টাকা চাইবো ওর কাছে আবার, অর্থাৎ ওকে যে আমি কমে দিয়েছিলাম ওকে আবার বাড়িয়ে দেবো। তাহলে জার্নালটা কি হবে? ডেটার্স টু ব্যাংক। ডেটার্স বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট। আর অ্যাসেট কমছে, অ্যাসেট কমাতে গেলে ক্রেডিট করতে হয়, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। কি বললাম? ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট। তার মানে আমি জাস্ট এমনি ডেটার্স এর ব্যালেন্সটা তোদের সামনে তোলার চেষ্টা করছি। ডেটার্স কত টাকা ছিল লিখিস না? 87,000 টাকা ছিল, তাই তো? 87,000 টাকা ছিল। আচ্ছা জার্নালটাকে লিখি তো বুঝতে সুবিধা। ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট, পড়ানোর সময় এত যদি ফোন আসে প্রচন্ড
অন্য লিস্টটা। তো জার্নাল কি হচ্ছে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা ছিল? টাকাটা বলতো কত ছিল? 14,000। 14K 14K, ঠিক আছে তো? তার মানে ডেটার্স কত বাড়ছে? বল ডেটার্স ডেবিট তো, মানে ডেটার্স বাড়ছে কত টাকা বাড়ছে? 14,000 টাকা। তাহলে 87,000 টাকা ডেটার্স ছিল, বেড়ে গেল কত? 14,000 টাকা, ঠিক আছে? আর ব্যাংক কি হলো, বাড়লো না কমলো? কমলো। কত টাকা? 14,000 টাকা। তাহলে কমলে কোন দিক হবে? এদিকে লিখবো। বাই কি লিখতে পারি? ডেটার্স লেখ বা বিল ডিজনার লেখ, এটাও লিখতে পারিস, বিল ডিজনারও লিখতে পারিস। কি লিখবি? যা খুশি লেখ। বিল ডিজনার লিখছি, বিল ডিজনার কত টাকা? 14,000 টাকা। হ্যাঁ এগুলো করবি তো, এটা করছি। এটা এখন লিখতে হবে না, আমি বলছি। নেক্সট কি বলেছে 4 নম্বর, ডেটার্স অফ রুপিস 20,000 ওয়ার ফাউন্ড ব্যাড। মানে কত টাকা ব্যাড ডেট বলেছে জানিস? 20,000 টাকা ব্যাড ডেট। আচ্ছা ব্যাড ডেট হলে ডেটার্স বাড়ে না কমে? আরে তুই তো অ্যাডমিশন করে অনেকগুলো অঙ্ক ব্যাড ডেট লেখা থাকতো, ব্যাড ডেট হলে ডেটার্স কমে যায়। ব্যাড ডেট মানে কোনো কাস্টমার আমার টাকা মেরে দিয়েছে, তাহলে ডেটার্স কমে গেল। তো কত টাকা কমে গেল বল? ডেটার্স 20,000 টাকা। এখান থেকে মাইনাস 20,000 টাকা বোঝা গেল, হ্যাঁ কি না? তুই বুঝতে পারছিস তো? মাইনাস 20,000 টাকা, তার মানে অ্যাসেট কমে যাওয়া আমাদের প্রফিট না লস? লস। তাহলে এখানে লিখবো টু ডেটার্স কত টাকা? 20,000 টাকা। আচ্ছা এই এন্ট্রিটা বুঝতে পারি যে এই 14,000 টাকা কিন্তু রিভ্যালুয়েশনে কোনো এফেক্ট পড়েনি, এর জন্য কিন্তু কোনো রিভ্যালুয়েশন এফেক্ট পড়েনি। জানেন না ডিটেক্টরস টু ব্যাংক। হ্যাঁ না ঠিক আছে, কেউ প্রভিশন এখানে কি লিখেছে? এটা 20,000 টাকা, তো ব্যাড ডেট লিখতে পারিস। হ্যাঁ ব্যাড ডেট, ব্যাড ডেট প্রভিশন কেন হবে? এটা ব্যাড ডেট। ডেটার্স লিখলেও ভুল নয় কিছু। আচ্ছা নেক্সট কি বলেছে দেখা যাক। নেক্সট বলেছে একটা 15,000 টাকা ডেটার্স ছিল, যেখানে রেকর্ড করা হয়নি। একটা 15,000 টাকা ডেটার্স ছিল, সেটা রেকর্ড করা হয়নি। রেকর্ড করতে হবে, রেকর্ড করলে ডেটার্স বাড়বে। ডেটার্স বাড়লে আবার প্রফিট না লস? প্রফিট। তাহলে এই দিকে হবে বাই ডেটার্স কত টাকা? 15,000 টাকা। বাই ডেটার্স 15,000 টাকা লিখে দিচ্ছি। ঠিক আছে, বাই ডেটার্স 15,000 টাকা। এটা মাথায় ঢুকলো তো? 14,000 টাকার ফলে রিভ্যালুয়েশন কেন হলো? রিভ্যালুয়েশন হবে না কেন? এর ফলে আমার কোনো অ্যাসেট বাড়লো না কমলো না, যা ছিল তাই ঘটনা ঘটেছে, এর ফলে কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা এটা হলো তো? তাহলে সঙ্গে সঙ্গে ডেটার্স তো বাড়বে 14,000 টাকা, হ্যাঁ কি না? সরি কত টাকা? 15,000 টাকা। কি বুঝতে পারছিস নাকি? এটা বুঝতে পারছিস না? বল দেখি আমি এগুলো কেন করলাম? আমি এর মধ্যে ব্যালেন্স শিট কি করে দেখাবো এতগুলো বড় লেখা? সম্ভব? দেখ কতটা জায়গা লাগবে এটা দেখাতে, সম্ভব নয় তো। আমি আলাদা আলাদা করে লিখলাম। তোর যদি মনে হয় স্যার আমি একটু দেখি করতে চাই, পরে তো ভুলে যেতে পারি, তাহলে তুই ওয়ার্কিংসে দেখা। ওয়ার্কিংসে দেখা ডেটার্স বলে লিখবি ডেটার্স ছিল 87,000 টাকা, তারপর লিখবি 14,000 টাকা ডিজনার বিল। শুনছিস তো? 14,000 টাকা ডিজনার বিল মাইনাস 20,000 টাকা ব্যাড ডেট প্লাস 15,000 টাকা হচ্ছে আনরেকর্ডেড ডেটার্স। এগুলো লিখতে পারিস। লিখে প্লাস মাইনাস করে কিছু একটা বেরোবে, প্লাস মাইনাস করে কিছু একটা বেরোবে। কত টাকা বেরোচ্ছে? 87,000 যোগ 14,000 বিয়োগ 20,000 প্লাস 15,000 কত হচ্ছে? 96,000। এটা মনে হয় বেটার হয় তোর ওয়ার্কিংসে দেখিয়ে দেবে। ঠিক আছে, ওয়ার্কিংসে দেখিয়ে পরে মনে থাকবে, ভুলবি না। ডেটা 87,000 টাকা। 14,000 টাকাটা কি লিখবি? ডিজনার্ড বিল। ডিজনার্ড বিল। 20,000 টাকাটা কি লিখবি? ব্যাড ডেট। ব্যাড ডেট। ঠিক আছে, 15,000 টাকাটা কি লিখবি? বল আনরেকর্ডেড ডেটার্স। পড়ে হলো 96,000 টাকা। ঠিক আছে, এর থেকে মাইনাস করো প্রভিশন। তোরা ফাইনাল অ্যাকাউন্ট শিখেছিস 11 থেকে। প্রভিশন সবার লাস্টে করতে হয়, সবার লাস্টে প্রভিশন করতে হয়। তো প্রভিশন কত পার্সেন্ট বলেছিল পর থেকে অঙ্কে? প্রভিশন কত পার্সেন্ট বলেছিল অঙ্কে? 96। হ্যাঁ 10% বলেছিল প্রভিশন। 10%, 10% বলে কত হবে? 9,600। তাহলে প্রভিশন কোথায় হয়? এখানে চলে আসবে। তাই তো? টু প্রভিশন ফর ব্যাড ডেট 9,600। ক্লিয়ার হলো? দেখ চারটে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, কিন্তু 11টার মধ্যে চারটে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। 9,600 তাহলে কত হচ্ছে? 96,000 টাকা থেকে 9,600 লিখে দে, বাদ দিয়ে 86,400 টাকা।
তাহলে তোরা যে ব্যালেন্স শিট করছিস না আকাশ প্রীতম ব্যালেন্স শিট করছিস ডাইরেক্ট ব্যালেন্স শিটে শুধু এই টাকাটাই লিখ ডেটার্স বলে ৮৬,৪০০ আর কিছু লিখতে হবে না কেন তুই তো গ্রাফ করে দিয়েছিস কি বুঝতে পারলি তো তাহলে ব্যালেন্স শিটে করে ভুল করছিস কারণ তুই অত ধরাতে পারবি না ব্যালেন্স শিট অনেক বড় হবে যাই হোক তাহলে কটা এন্ট্রি হলো বল 1 2 3 4 হয়ে গেল নেক্সট বলি কিরে বুঝতে পারছিস অঙ্কটা ভালো অঙ্ক ছিল নাকি কিরে ভালো অঙ্ক ছিল তো 5 নম্বর কি বলছে বলছে a bill of rupees বা for rupees 12,000 for electricity expense was not accounted আমার কাছে একটা 12,000 টাকার ইলেকট্রিক বিল ছিল যেটা কিনা অ্যাকাউন্টেই দেখাই না এন্ট্রি করিনি এটা তাহলে এন্ট্রি করতে হবে তো তার মানে এন্ট্রি করি এটা এন্ট্রি করতে হবে তাহলে এন্ট্রি যদি করি তার মানে কি এই বিলটা রেকর্ড করিনি রেকর্ড করতে হবে অর্থাৎ প্রোভাইড করতে হবে অর্থাৎ আমার লায়াবিলিটি বাড়ছে লায়াবিলিটি বাড়া আমার লস এখানে লিখবো কি লিখবো আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল কত টাকা বল 12,000 টাকা আমার তো লেখা জানা নেই তোরা ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে লেখ আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে লেখ আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল লিখেছিস তো নেক্সট কি বলেছে ইন্টারেস্ট অন ব্যাংক লোন 6 মাসের বাকি আছে তাহলে বল ব্যালেন্স শিটের লায়াবিলিটি দিকে দেখা ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে দেখা ব্যাংক লোন কত ছিল স্যার ব্যাংক লোন ছিল 2 লাখ টাকা ছিল না 2 লাখ টাকা কত পার্সেন্ট ইন্টারেস্ট ছিল 12% তো 2 লাখ টাকার 12% কত হয় 24,000 টাকা ইন্টারেস্ট এক বছরে ক মাসের বাকি ছিল ইন্টারেস্ট তাহলে ক মাস কত হবে 12,000 টাকা 24,000 টাকা যদি এক বছরে ইন্টারেস্ট হয় সমস্ত ইন্টারেস্ট কত হবে 12,000 টাকা পুরো 12,000 টাকা ইন্টারেস্ট বাকি আছে তার মানে লায়াবিলিটি বাড়ছে লায়াবিলিটি বাড়া আমার কাছে কি প্রফিট না লস তাহলে এখানে লিখো টু আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন কত টাকা 12,000 টাকা সেটাই আবার লায়াবিলিটি সাইডে দেখা তোরা আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন 12,000 টাকা বোঝা যাচ্ছে সব সাত নম্বর বলি দেয়ার বিং আ ক্লেম এগেইনস্ট দ্য ফার্ম ড্যামেজ আমাদের কোম্পানি আছে কোম্পানির উপর বাইরে থেকে একজন কেউ ক্লেম করেছে ড্যামেজ ক্লেম করেছে কত টাকা ক্লেম করেছে জানিস 8,000 টাকা এর ফলে আমার লায়াবিলিটি বাড়ছে লায়াবিলিটি বেড়ে যাওয়া মানে লস কত টাকা 8,000 টাকা তাহলে প্রভিশন ফর ড্যামেজ বা ড্যামেজ ক্লেম যা কিছু লিখতে পারিস কত টাকা বলেছে এটা 8,000 টাকা এটা আবার লায়াবিলিটি সাইডে প্রভিশন ফর ড্যামেজ বলে 8,000 টাকা এগুলো তো নতুন না এগুলো তো অনেকগুলো করেছি অনেক অঙ্ক ছিল এটা 7 নম্বর হয়ে গেল 4টা বাকি আছে 4টে অ্যাডজাস্টমেন্ট বাকি 8 নম্বর কি বলেছে দ্য ভ্যালু অফ স্টক রিডিউসড বাই 20% স্টক 20% কমে গেছে দেখ স্টক কত ছিল 2,50,000 ছিল 20% কমে গেছে তা 2,50,000 20% কত হয় করে দেখ 2,50,000 20% কত হয় 50,000 টাকা মনে করে দেখ 50,000 টাকা তাহলে স্টক 20% কমে গেছে তার স্টক কমে যাওয়া প্রফিট না লস তাহলে ডেবিটেড ইকুয়াল টু স্টক 50,000 তাই তো টু স্টক 50,000 তাহলে অ্যাসেটে কত লিখবি অ্যাসেটে কি লিখবি বল অ্যাসেটে কি লিখবি লেখ অ্যাসেটে লেখ অ্যাসেট সাইডে লেখ স্টক অ্যাসেটে লেখ স্টক এই অ্যাসেট সাইডে লেখ স্টক অ্যাসেট সাইডে লেখ স্টক লেখ কি লেখ অ্যাসেটে লেখ স্টক 2,50,000 ইনারে 2,50,000 ইনারে লেখ যে এরকম লিখবি অ্যাসেটে লিখবি স্টক লিখবি 2,50,000 ইনারে তার থেকে মাইনাস করে 50,000 বাইরে বসাবি 2 লাখ টাকা তাই তো এটা হলো স্টক অ্যাসেট এটা করবি 2,50,000 ইনারে তার থেকে 50,000 টাকা মাইনাস করবি কি বলে মাইনাস করবি ডিক্রিজ করে ফেলো বুঝা গেল ক্লিয়ার হয়েছে এবার কি বলেছে বুঝে ল্যান্ড এন্ড বিল্ডিং ওভার ভ্যালু তাহলে ল্যান্ড এন্ড বিল্ডিং ওভার ভ্যালু করেছে তাই তো এখানে হচ্ছে ল্যান্ড এন্ড বিল্ডিং ব্যালেন্স এ চলে না ব্যালেন্স না ওয়ার্কিংস কর কি লিখবি ওয়ার্কিংস এ লিখবি না দাঁড়া কি বলছি শোন কি বলবো অরিজিনাল ভ্যালু অফ ল্যান্ড এন্ড বিল্ডিং আগের অঙ্কটার মতো অরিজিনাল ভ্যালু অফ ল্যান্ড এন্ড বিল্ডিং এর অরিজিনাল ভ্যালু কত ওয়ার্কিংস এ করবি অরিজিনাল ভ্যালু অফ ল্যান্ড এন্ড বিল্ডিং লিখেছিস অরিজিনাল ভ্যালু অফ ল্যান্ড এন্ড বিল্ডিং
কত টাকা ছিল কোশ্চেনে ল্যান্ড এন্ড বিল্ডিং? স্যার 3,60,000 ছিল, ছিল 3,60,000। এটা কি বলেছে, ল্যান্ড এন্ড বিল্ডিং বেড়ে গেছে মানে ওভার ভ্যালু না আন্ডার ভ্যালু? বল কি বলেছে, ওভার ভ্যালু না আন্ডার ভ্যালু? ওভার ভ্যালু। কত পার্সেন্ট ওভার ভ্যালু? 20%। 20% ওভার ভ্যালু মানে তুই দেখিয়েছিস কত? তোকে দেখাতে হবে 100 টাকা, তুই দেখিয়েছিস কত? 20% বেশি দেখি মানে কত টাকা দেখিয়েছিস? বুঝলি না? 100 টাকা দেখাতে হবে, তুই 20 বেশি দেখিয়েছিস। দেখিয়েছিস কত? তো বলতে হয় 80 টাকা দেখিয়েছিস। আন্ডার হলে 80, ওভার বলেছে বেশি দেখিয়েছিস। কত টাকা বেশি দেখিয়েছিস? 20 টাকা, মানে 120 টাকা দেখিয়েছিস। তাহলে অরিজিনাল কত? 100। তুই পড়ে দেখ কত হচ্ছে, 3 লাখ টাকা নাকি? দেখে নে, দেখে নে। তোকে দেখাতে হবে 3 লাখ টাকা, তুই দেখিয়েছিস 3,60,000। বল কি করেছিস তুই? বেশি দেখিয়েছিস না কম দেখিয়েছিস? 60,000 টাকা বেশি দেখিয়েছিস, কমাতে হবে। তাহলে কমালে কি হবে? এদিকে হবে টু ল্যান্ড এন্ড বিল্ডিং 60,000 টাকা, টু ল্যান্ড এন্ড বিল্ডিং 60,000 টাকা লিখিস তো। অ্যাসেট সাইডে লে ল্যান্ড এন্ড বিল্ডিং শুধু 3 লাখ টাকা লিখে দিতে হবে, কারণ বাকিটা তো করেই দিয়েছি আমি, তাই তো? অ্যাসেট লে ল্যান্ড এন্ড বিল্ডিং 3 লাখ টাকা, অ্যাসেট সাইডে লে ল্যান্ড এন্ড বিল্ডিং 3 লাখ টাকা লিখেছিস তো। ঠিক আছে, কটা পয়েন্ট হলো? 8টা হলো। 9 নম্বর পয়েন্ট, স্যার কি হবে 9 নম্বর পয়েন্ট? কি বলেছে পর? ইনভেস্টমেন্ট ওয়্যার টেকেন ওভার বাই সি। কি বলেছে? ইনভেস্টমেন্ট কে নিয়ে নিচ্ছে? সি নিয়ে নিচ্ছে। আচ্ছা দেখ কোশ্চেন দেখ, ব্যালেন্স শিটে দেখ ইনভেস্টমেন্ট কত আছে। ব্যালেন্স শিটের অ্যাসেটের দিকে দেখা, ইনভেস্টমেন্ট কত আছে? হ্যাঁ আচ্ছা, ব্যালেন্স শিটে লেখ, ব্যালেন্স শিটে লেখ ইনভেস্টমেন্ট 73,000 টাকা, ব্যালেন্স শিটে অ্যাসেটে লেখ ইনভেস্টমেন্ট 73,000 টাকা। কিনা লিখলাম তো 73,000 টাকা লিখেছিস তো। এদিক টাকা বোর্ডের দিকে টাকা, ইনভেস্টমেন্ট অ্যাসেটে লিখবি 73,000 টাকা। কিন্তু ইনভেস্টমেন্ট কে নিয়ে নিয়েছে? বল কে নিয়ে নিয়েছে ইনভেস্টমেন্টটা? সি নিয়েছে। কত টাকায় নিয়েছে? কত টাকায়? 60,000 টাকা। তাহলে ইনভেস্টমেন্ট 73,000 টাকা ছিল, সেটাও 60,000 টাকায় নিয়ে নিয়েছে। তাহলে ইনভেস্টমেন্ট ভ্যালু বেড়ে গেল না কমে গেল? কত টাকা? 13,000 টাকা কমে গেল। তাহলে এখানে কি লিখবি? ডিক্রিজ। লিখ ডিক্রিজ। কত টাকা? 13,000 টাকা। কত হলো? 60,000 টাকা। কি এত কি ক্লিয়ার হয়েছে? এত কি মাথায় রাখ, কোনো বাইরে পাঠাবি না। বলিস না কিন্তু স্যার 73 থেকে 13 বাদ দিয়ে 60 কি বাইরে? আমি বলেছি একবার 73 থেকে 13 বাদ দিয়ে 60 ওখানেই রাখ। তাহলে অ্যাসেট কমে যাওয়া মানে কি প্রফিট না লস? কোন দিক লিখবি? এখানে লিখে টু ইনভেস্টমেন্ট 13,000 টাকা লিখ। ঠিক আছে, টু ইনভেস্টমেন্ট 13,000 টাকা। বোঝা গেল তো? এবার বল ইনভেস্টমেন্টটা কে নিয়ে নিয়েছে? সি নিয়েছে। স্যার কি লিখবো, কি লেখা উচিত? সি নিয়ে যেটা লিখবো টেকেন ওভার। কত নম্বর ভিডিওতে? 3 নম্বর ভিডিওতে ছিল। 3 নম্বর ভিডিওতে অনেকগুলো পয়েন্ট ছিল, বলেছিলাম কোনো পার্টনার যদি অ্যাসেট নিয়ে নেয় কি হবে, কোনো পার্টনার লাইবিলিটি নিয়ে কি হবে, মনে পড়ছে? করেছিলাম, সেই এন্ট্রি পেয়েছিস, সেই এন্ট্রি পেলি। টেকেন ওভার কি লিখবো? টেকেন ওভার বাই সি। তো ইনভেস্টমেন্ট কে নিয়ে নিয়েছে? সি নিয়ে নিয়েছে। আচ্ছা তুই বল দেখি, এই তোর কাছে একটা ফোন আছে, আমি তোর ফোনটা নিয়ে নিয়েছি, তোর কাছে আর ফোন আছে না। তাহলে দোকানে মানে কোম্পানিতে 60,000 টাকা ইনভেস্টমেন্ট ছিল, 60,000 টাকা ইনভেস্টমেন্ট সি নিয়ে নিয়েছে। তো কোম্পানি তার ইনভেস্টমেন্ট আছে, তাহলে ইনভেস্টমেন্ট কত বলতে পারি? ব্যালেন্স শিটে 0 বলতে পারি। তাহলে লেখ ইনভেস্টমেন্ট 0। 60 থেকে 60 বাদ দিলে 0 হলো। কি বোঝা যাচ্ছে? বুঝতে পারছিস নাকি? ফাস্ট হচ্ছে, খুব ফাস্ট হচ্ছে না তো? ফাস্ট কেন হবে? এএনটি তো কতবার করে দিচ্ছে, একটু নতুন করে বলতে। হ্যাঁ নীল 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 0 বা নীল নীল। তো বল এই ইনভেস্টমেন্টটা কে নিল? সি নিল। তাহলে সি নিলে সির ক্যাপিটাল বাড়বে না কমবে? সি নিলে সির ক্যাপিটাল বাড়বে। সির কোম্পানি থেকে যা যা পাওয়ার কথা, সির কোম্পানি যা যা পাওয়ার কথা, তার মধ্যে ও তো একটা ইনভেস্টমেন্ট নিয়ে নিল, সে পাবে? ওর ক্যাপিটাল কমে যাবে নাকি? হ্যাঁ কি না বুঝতে পারি না। আজকে তুই ব্যবসা করছিস, ব্যবসা থেকে যদি টাকা তুলে নিস তাহলে কি বলে? ড্রয়িংস বলে না? তুই যে ড্রয়িং কি শুধু টাকাই নেয় মানুষ, শুধু টাকাই নেয়, ও গুডস নেয়, অ্যাসেট নেয়। তার মানে কি ড্রয়িংস হলে ক্যাপিটাল বাড়ে না কমে? কমে। তাহলে ও তো 60,000 টাকা ইনভেস্টমেন্ট নিয়ে নিল, তো ড্রয়িংসই করলো, আলটিমেটলি ড্রয়িংসই করলো, তাহলে ক্যাপিটাল তো কমে যাওয়া উচিত। এ বাবা তুই বুঝতে পারছিস না? এটা কমন জিনিস তো। আমি ব্যবসা করি, ব্যবসা থেকে ক্যাশ নিয়ে নিলে ব্যবসার ক্যাপিটাল কমবে। আমি ব্যবসা করছি, ব্যবসায় টাকা দিয়েছি, আমার টাকা তো ব্যবসায় টাকা তুলে নিলাম, তাহলে বিজনেসের মানে কি বলবো, আমার ক্যাপিটাল কমে গেল। ক্যাশ না নিয়ে আমি গুডস নিলাম, ক্যাপিটাল কমে গেল।
আমি অ্যাসেট নিতে হবে, যে কোনো অ্যাসেট, ফার্নিচার, বিল্ডিং, প্ল্যান্ট, ক্যাপিটাল কমবে। তার মানে কি হচ্ছে বুঝছো, সির ক্যাপিটাল কমবে, কিন্তু এখানে সির ক্যাপিটাল কমাতে পারবি না, কারণ কি এটা কোন অ্যাকাউন্ট, এটা ফিক্সড মেথড, ফিক্সড মেথডে ক্যাপিটাল কমানো যায় না, কি কমাবো, কারেন্ট কমাবো। বুঝতে পারলি তো? তাহলে কারেন্ট অ্যাকাউন্টে লিখবি, ডেবিটে লিখবি টু ইনভেস্টমেন্ট। কত টাকা, 60,000 টাকা সির ঘরে, ঠিক আছে তো? বুঝতে পারছিস? এই কারেন্ট অ্যাকাউন্ট বাড়বে এই দিকে, কমবে এই দিকে, তাহলে কমলো তো, কমলে এই দিকে লিখবো, কেন বুঝতে পারলি, এই দিকে লিখলাম, এটা এটা বুঝতে পেরেছিস? 3 নম্বর ক্লাসটা ভালো করে দেখিস, তার মানে ভুলে গেছিস, হয়তো দেখেছিস ভালো করে কিন্তু এখন মনে নেই। কি করতে হবে, যেন পাতা উল্টে দেখতে হবে। আচ্ছা, তারপর কি বলেছে, 10 নম্বর বলেছে বি এগ্রিড টু পে বিল পেবেল। বিজনেস তো অনেকগুলো পার্টনার ছিল এবিসিডি, বি কি বলেছে জানিস, বি বলছে দেখো চিন্তা করো না, বিল পেবেল যে টাকাটা আছে না, বল কোশ্চেন হলো বিল পেবেল কত দেখতে পাচ্ছি, লাইব্রেরি সাইডে বিল পেবেল কত আছে, 90,000 টাকা বিল পেবেল আছে, 90,000 টাকা, তাই তো? তো বি বলেছে এই যে বিল পেবেল আছে না, এই বিল পেবেলের টাকাটা আমিই দিয়ে দেবো। কি বলেছে, কে বলেছে টাকাটা, বিল পেবেল টাকাটা কে দেবে বলেছে, বি দিয়ে দেবে, কিন্তু বিল পেবেল কত টাকা ছিল, 90,000 টাকা ছিল, ও বলেছে আমিই দিয়ে দেবো 90,000 টাকা, কিন্তু 10% ডিসকাউন্টে। তার মানে 90,000 টাকা 10% দিতে হবে কি হবে না, দিতে হবে না। তাহলে দিতে না হলে এটা প্রফিট না লস, তাহলে প্রফিট হলে কোন দিক বলবে, এইদিকে বলবে, হ্যাঁ কি না, বাই বিল পেবেল কত টাকা, 90,000 10% 9,000 টাকা। দেখি বুঝিস কি রে, তুই বুঝতে পারছিস নাকি? কঠিন তো আছে একটু, ধরে ধরে বুঝতে হবে। বিল পেবেল 9,000 টাকা, তো বল ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে চলে যা, ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে চলে যা, লাইবিলিটি সাইডে চলে, লাইবিলিটি সাইডে কি ছিল, বিল পেবেল ছিল 90,000 টাকা, তার মধ্যে 9,000 টাকা পেমেন্ট করতে হবে। এ ভাই 90,000 টাকা কে পেমেন্ট করে বলছে, বি বলেছে আমি পেমেন্ট করে দেবো, তার মধ্যে 9,000 টাকা কি হলো, ছাড় পেয়ে গেল। 9,000 টাকা যদি ছাড় পেয়ে যায় তাহলে দিতে হবে কত, 81,000 টাকাটা, এই টাকাটা কে দেবে, বি দেবে। তাহলে কি লিখবো, পেড বাই বি, পেড বাই বি কত হলো 81,000 টাকা। তাহলে বল ব্যালেন্স শিটে কি বিল পেবেল আর আছে, বিল পেবেল তো শোধ হয়ে গেল, টাকাটা কে দিল, বি দিল। এখানে দেখ ভাবার চেষ্টা কর, ইনভেস্টমেন্ট যেমন সি নিয়েছিল বলে সির ক্যাপিটাল কমে গেছিল, এটা আমি কোশ্চেন করছি, আমি জানি আমি শিওর অ্যানসারটা ভুল দিবি, তবুও আমি জিজ্ঞাসা করছি, অ্যানসারটা ভুল দিবি আমি জানি, তবুও আমি জিজ্ঞাসা করছি। এই বিলের টাকাটা পেমেন্ট করে দিল কে, বি পেমেন্ট করলো, বি পেমেন্ট করলে তো বিল ক্যাপিটালে একটা এফেক্ট পড়বে, তাহলে বি পেমেন্ট করলে বিল ক্যাপিটাল বাড়বে না কমবে, হ্যাঁ বাড়বে। প্রশ্ন হলো বাড়বে, তুই তো বললি বাড়বে, একদম ঠিক বলেছিস, কিন্তু কারণটা বল কেন বাড়বে, কারণটা বল, বিল ক্যাপিটাল কেন বাড়বে, বিল পেমেন্ট করেছে বলে না, লজিক তো দিতে পারলি, লজিক দিতে পারলি না। দেখ আমি বোঝাচ্ছি, কন্ডিশন আমি বুঝিয়েছিলাম এই কথাটায়, বিল পেমেন্ট কোন দিকে আছে, লাইব্রেরি সাইডে আছে, ঠিক আছে, লাইব্রেরি সাইডে আছে। সাপোজ ধর এখানে 1 লাখ টাকা টোটাল, এখানেও 1 লাখ টাকা টোটাল, বিল পেমেন্ট ধর কত আছে, 10,000 টাকা, বিল পেমেন্ট 10,000 টাকা। একজন পার্টনার বলেছে আমি পেমেন্ট করতে, পার্টনার এখানে ছিল ধর এ বি, সাপোজ দুটো পার্টনার ছিল, বি বি বলেছে এই টাকাটা আমি পেমেন্ট করব, তাই তো? তাহলে এই টাকা যখন বি পেমেন্ট করবে, তাহলে এখানে কি 10,000 টাকা থাকবে, থাকবে না তো? তাহলে এখানে 1 লাখের জায়গায় কত হয়ে যাবে না, 1 লাখের জায়গায় 10 হয়ে যাবে, বুঝতে পারবি, বুঝতে পারছিস না? দেখ এখানে 1 লাখ টাকা ছিল, এখানে 1 লাখ, এখানে 1 লাখ, এখানে 90,000 টাকা, 10,000 টাকা বি দিয়ে দিলে এখানে তখন কেটে গিয়ে এটা 90,000 টাকা হয়ে যাবে। তাহলে ব্যালেন্সের দু সাইড ট্যালি করতে হবে, তাই না? এখানে 1 লাখ আর এখানে 90,000, তাহলে কি করে ব্যালেন্স শিট ট্যালি করলো না? তাহলে কি করতে হবে স্যার, তার মানে আপনার বির ক্যাপিটাল বেড়ে যাচ্ছে, এই টাকাটা বি যদি না দিত কোম্পানি তো ফার্ম দিত, এই টাকাটা বি না দিলে ফার্ম দিত, তো বি ফার্মকে বললো দেখো তোমার তো এখন তোমাকে টাকা নেই, টাকাটা আমি দিয়ে দিচ্ছি পার্সোনালি, তার মানে তুমি মনে করো এটা আমার ক্যাপিটাল, বুঝতে পারলি? এটা হচ্ছে কনসেপ্ট, তুই নিজেই ভাবার চেষ্টা কর। দেখ আমি তোকে আস্তে আস্তে ধরে ধরে বোঝাচ্ছি, এখানে বোঝার চেষ্টা কর। এইদিকেও 1 লাখ ছিল, এইদিকেও 1 লাখ ছিল, বিলের টাকাটা কোনো একটা লাইবিলিটি বি পেমেন্ট করেছে, তাহলে লাইবিলিটি পেমেন্ট করলো মানে তার লাইবিলিটি সাইড তো কমে গেল টোটাল, তাহলে
এখানে 1 লাখ এখানে 90, তাহলে এদিকে তো 1 লাখই হতে হবে, তাহলে এদিকে আরো 10,000 টাকা বাড়াতে হবে, অর্থাৎ বির ক্যাপিটাল বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা মাথা ঠান্ডা করে বুঝতে হবে, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। এই জন্য বির ক্যাপিটাল বেড়ে যাচ্ছে, কিন্তু এখানে তো ক্যাপিটাল বলবো না, কারেন্ট, বির কারেন্ট অ্যাকাউন্ট বেড়ে যাবে। যদি কারেন্ট অ্যাকাউন্ট বেড়ে যায় তাহলে ক্রেডিট দিকে লিখো বিল পরে কত টাকা, কত টাকা ছিল বিল পেবে 81,000 টাকা, কি লিখবো বাই কি লিখবো বিল পেবে। দেখ প্রতিটা কনসেপচুয়াল, এখানে কোনো মুখস্থর জায়গা নেই, এখানে কিছু মুখস্থ করে কাজ হবে না। Last entry, job expenses on revaluation amounted to rupees 5,000 paid by A। এই যে রিভ্যালুয়েশন হলো না, শুনছিস, এই যে রিভ্যালুয়েশন করতে খরচ হয়, এই যে এই সমস্ত অ্যাসেট বাড়ছে কমছে, লাইব্রেরি বাড়ছে বা কমছে, এগুলো কাউকে যে করাতে হয় তো কাজকর্মগুলো, তাকে তো পেমেন্ট করতে হবে, যে সমস্ত কাজের জন্য খরচাপাতি হয়। তো কত টাকা খরচ হয়েছে জানিস, এর জন্য 5,000 টাকা খরচ হয়েছে। এ বলেছে ঠিক আছে টাকাটা আমিই দিয়ে দেবো। যদি এই টাকাটা এ না দিয়ে যদি কোম্পানি তো জার্নাল কি হতো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। বুঝিস কি বললাম, এই টাকাটা যদি কোম্পানি কে তাহলে জার্নাল হলো রিভ্যালুয়েশন টু ব্যাংক, কিন্তু কে করেছে টাকা খরচাটা, কে করেছে এ, তাহলে রিভ্যালুয়েশন টু এ, তাই তো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু এ। তার মানে এখানে এ বলতে এখানে লিখো রিভ্যালুয়েশন টু এস কারেন্ট অ্যাকাউন্ট কত টাকা 5,000 টাকা। সঙ্গে সঙ্গে এস কারেন্ট অ্যাকাউন্টের ক্রেডিট থেকে লিখবো, এখানে কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট থেকে লিখবো বাই রিভ্যালুয়েশন কত টাকা 5,000 টাকা এর মানে মিলাম তো শেষ, মিলিয়ে বল কত হচ্ছে, মিলিয়েছিস, মেলা আমি শুধু দেখি আর কিছু বাকি আছে কিনা। হ্যাঁ একটা পয়েন্ট বাকি ছিল, মানে এমনি রিভ্যালুয়েশনের কোনো সমস্যা নেই, ব্যালেন্স শিটে ক্যাপিটাল রিজার্ভ ছিল না, ক্যাপিটাল রিজার্ভ কত ছিল 30,000 টাকা, ক্যাপিটাল রিজার্ভ কত ভাগ হয় পার্টনারদের মধ্যে, তাহলে কারেন্ট অ্যাকাউন্টের ক্রেডিট লিখবো বাই ক্যাপিটাল রিজার্ভ, বাই ক্যাপিটাল রিজার্ভ, তাদের মধ্যে ভাগ হবে এ বি সি, রেশিও কি ছিল 3:1, তার মানে 30,000 কে 3:1 ভাগ কর, দেখি কত হচ্ছে, 30,000 কে 3:1 ভাগ কর, 30,000 কে 3:1 ভাগ কর, কত হচ্ছে দেখ 15,000 10,000 5,000। আচ্ছা এবার অ্যাসেট সাইডে দেখছি গুডউইল ছিল, আমি বলেছিলাম বহুবার অঙ্ক করেছিলাম অ্যাডমিশনে, অ্যাসেটে গুডউইল থাকে সেটা কি করতে রাইট অফ করে দিতে হয়, বলেছিলাম তো। তাহলে কারেন্ট অ্যাকাউন্টে ডেবিটে লিখবো টু গুডউইল, কত টাকা 60,000 টাকা ছিল 3:1 এ, 30,000 20,000 10,000, 30,000 20,000 10,000, ঠিক আছে তো। তারপর প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, অ্যাসেট সাইডে পিএল থাকা মানে কি প্রফিট না লস, অ্যাসেট সাইডে পিএল থাকা তাকে কি বলে প্রফিট বলে না লস বলে, লস, তো লস হলেও তো ওটাও রাইট অফ করতে হয়, কি করবে এখানে লিখো টু পিএল অ্যাকাউন্ট, কি এগুলো নতুন জিনিস না, এগুলো জানিস তো, বহু অঙ্ক ছিল। 18,000 টাকা 3:1 ভাগ করলে কত হবে, 3 2 5 আর 1 6, 8 কে 6 দিয়ে ভাগ করলে 3,000, 9,000 6,000 3,000, 9,000 6,000 3,000, 9,000 6,000 3,000 হয়ে গেল, শেষ, ঠিক সবই তো শেষ। এবার জাস্ট তোদের কাজ মেলানো, বল রিভ্যালুয়েশন করেছিস 1 লাখ, ডেবিটে বেশি হচ্ছে, 1,90,000, ডেবিটে কত হচ্ছে 1,90,000 700 600, তার বাদ দিয়ে কত হচ্ছে 1,65,000 600, ব্যালেন্স কর বাই পার্টনার্স ক্যাপিটাল, 3:1 ভাগ করবি এ বি সি 82,800, তারপর 55,200, তারপর তারপর 7,000 হয়ে গেল।
এটা পার্টনার্স কারেন্টটা পাঠিয়ে দিই, ক্যাপিটাল লিখলাম কেন ভুল লিখেছি, ক্যাপিটালটা কারেন্ট হবে, ঠিক আছে তো ভুল করে ক্যাপিটাল লিখে দিয়েছি, কারেন্ট হবে পার্টনার্স কারেন্ট, কারেন্টটাকে ওকে ডেবিটের উপর টু ইভ্যালুয়েশন। ঠিক আছে কত কত টাকা 82,800, 55,200 আর 87,600। তাহলে তোরা এবার কারেন্ট অ্যাকাউন্টটা মিলিয়ে দে। ঠিক আছে কারেন্ট অ্যাকাউন্টটা মিলিয়ে দে। আচ্ছা 63 এর ঘরে টোটাল কত ছিল 30 আর 38, 38 আর 5 43, 43 আর 15 58,000। আচ্ছা ডেবিট দিকে মানে বেশি হচ্ছে 63,800 হচ্ছে। না না এই টোটালটা বল টোটালটা 1,21,800। কোনটা এ 1,21,800 বাদ দিয়ে দেওয়া আছে 63,800। 63,800 বিটটা বিট টোটাল হচ্ছে 14 আর 20 34, 34 হচ্ছে 40, 40 আর 50 90, 95,200। না 1,03,000 কেন বিগুলো এই করেছে। কেন সেইটা বল দিল 81,000 আর 10,000। হ্যাঁ 81 আর 10,000 91,000 হচ্ছে এদিকে, আর এদিকে 14 আর 20 34, 34 হচ্ছে 40, 40 আর 50 90, 95,200, এদিকে হচ্ছে 95,200। 95,200 থেকে 91,000 বাদ দিবি, 95,200 থেকে যদি 91,000 টাকা বাদ দিই তাহলে হচ্ছে 4,200। ঠিক আছে এখানে হচ্ছে 60 আর 10 70, 70 আর 3 73, 73 আর 27,600 মানে 1,06,000 হচ্ছে। সেই 1,06,000টা এদিকে লিখবো, 1,06,000 থেকে যদি 12,000 আর 5,000 17,000, 1,06,000 থেকে যদি 17,000 টাকা বাদ দিই তাহলে কত হচ্ছে 83,600। দিতে কিছু হবে না, এটা হচ্ছে বাই ব্যালেন্স সিটি। ঠিক আছে বাই ব্যালেন্স সিটি হলো তো কি হয়ে গেল তো। এবার ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে দিন কত যে 5,14,000 আর 1,00,000 6,14,000, 6,14,000 আর 30, 6,44,000। 6,44,000 টাকা থেকে 14,000 বাদ দিলে 6,30,000। ব্যাংকের ব্যালেন্স হচ্ছে কত বাই ব্যালেন্স সিটি রে 6,30,000। ক্যাপিটাল অ্যাকাউন্ট মিলিয়ে দে তাহলে তো মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 3,50,000, এটা হচ্ছে 3 লাখ, এটা হচ্ছে 2.5 লাখ, তাহলে দেখ মেলা 2.5 লাখ, এবার হচ্ছে 1 লাখ। এটা তো এইগুলো ব্যালেন্স করে দিন টু ব্যালেন্স সিটি। ঠিক আছে কত হচ্ছে 3.5 লাখ, এটা 3 লাখ, এটা 2.5 লাখ, এটা 1 লাখ। साढ़े 3 लाख, 3 लाख, 2.5 लाख, 1 लाख। তো হলো তো এবার ব্যালেন্স শিট ট্যালি কর, সব কটাতে করে দিলাম, ব্যালেন্স শিট ট্যালি কর দেখ নিচে কি। তাহলে মোটামুটি এইগুলো সব টোকা গেছে, রিভ্যালুয়েশন বোঝা গেছে, তারপর হচ্ছে 2 নম্বরে ছিল পার্টনার্স ক্যাপিটাল বোঝা গেছে, পার্টনার্স কারেন্ট বোঝা গেছে 3 নম্বর। 4 নম্বরে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটটা করে নি, জাগার জন্য করে নি, ব্যালেন্স শিটটা এখন করে দেবো। ঠিক আছে এগুলো সব মুছে দিচ্ছি, এবার ব্যালেন্স শিটটা ডাইরেক্ট করে দিচ্ছি। ঠিক আছে ব্যালেন্স শিটটা কি হবে করে দিচ্ছি। আমার অঙ্ক শেষ। আর কত হবে না ভিডিও 3 ঘন্টা হবে। ব্যালেন্স শিটটা করে দিচ্ছি। ব্যালেন্স শিট কি হবে প্রথমে লিখি একটা একটা করে বিলস পেবেল। বিলস পেবেল নীল হবে, আশা করি বোঝা গেছে কেন নীল হবে, কারণ বিল বলেছিল আমি বিল পেবেলটা পেমেন্ট করে দেব। এগুলো আগেই বুঝিয়ে নতুন করে বোঝানোর কিছু নেই। আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল 12,000,
তারপর আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন 12,000, ক্রেডিটার 1,60,000, %12 ব্যাংক লোন 2 lakhs, ক্যাপিটাল A B C D কত হচ্ছে 3.5 লাখ, 3 লাখ, 2.5 লাখ আর 1 লাখ, চারটে যোগ করে হচ্ছে 10 লাখ টাকা। প্রভিশন ফর ড্যামেজ 8,000 টাকা। আচ্ছা, এবার অ্যাসেট সাইড, ডেটার্স 86,400, স্টক 2 লাখ, আচ্ছা স্টক 2 লাখ টাকা হয়ে গেছে। তারপর ল্যান্ড এন্ড বিল্ডিং 3 লাখ টাকা, ল্যান্ড এন্ড বিল্ডিং 3 লাখ টাকা, ঠিক আছে। তো ইনভেস্টমেন্ট তো হবে না, কিছু নীল হয়ে যাবে, কারণ ইনভেস্টমেন্ট এ নিয়ে নিয়েছে। তারপর বিল রিসিভে 24,000 টাকা, তারপর ব্যাংক 6,30,000 টাকা, তারপর কারেন্ট অ্যাকাউন্ট, এটা হলেই শেষ। কারেন্ট অ্যাকাউন্ট এ 63,800, বি 4,200, সি 83,600, ঠিক আছে। টোটাল হচ্ছে 1,51,600, টোটাল হচ্ছে 13,92,000। ঠিক আছে, শেষ অঙ্কটা শেষ, কমপ্লিট অঙ্ক, অ্যাডমিশন শেষ।